আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো আছেন স্যার? স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সবাই কি রেডি? শুরু করব না একটু ওয়েট করে থাকবো? শুরু করতে পারি স্যার আমরা। দু একজন যদি জয়েন করতে চায় হয়তো এর মধ্যে জয়েন করে দেবে। আচ্ছা। আমি 3টা ফাইল শেয়ার করেছি, যদি একটু ওপেন করেন, ডাউনলোড করে নেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কি চ্যাট বক্সে দিয়েছেন? হোয়াটসঅ্যাপে, জি। স্যার ডাউনলোড করেছে স্যার। ওকে। ফিগার 53 to 7, হ্যাঁ, এই ফাইলটা খুলবেন। ফিগার 53 to 7। স্যার করেছি। গুড। সলভারের সাথে কে কে পরিচিত আছেন? এক্সেল সলভার। কে কে পরিচিত আছেন সলভারের সাথে? না স্যার আমি পরিচিত আচ্ছা। নাই। অন্য কেউ? স্যার আমিও নেই। সলভারে আমরা সাধারণত কমপ্লেক্স মডেলগুলা এক্সেলে মডেলিং করে আমাদের প্রবলেমগুলো মডেলিং করে দেন আমরা সলভারটা চালাইলে হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, যেটাকে আমরা অপটিমাইজেশন বা আপনার
সিমপ্লেক্স মেথড বলে আর কি। সিমপ্লেক্স মেথড ছাড়াও ওইখানে আপনার নানা ধরনের ইঞ্জিন আছে। আমরা যদি মোর ইনডেপথ যাই তখন ওই আপনার ইয়েটা দেখা যায় আর কি, সলভারের কাজগুলো দেখা যায়। তো আমরা সলভারে এখানে ইনডেপথ না যে আমরা আমাদের এখানে কোর্সে বা প্রবলেমটুকু দেখানোর জন্য যতটুকু দরকার এইটার মডেলিং প্লাস হচ্ছে সলভারটা কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখাই দেব। তো আপনারা কি এক্সেল ওপেন করে আসেন তো নাকি? জি স্যার। আচ্ছা, তো আপনাদের সাথে আমাদের দুপুরের ব্যাচে ইয়ে ছিল কি যেন, রাহুল না রাতুল, উনি একবার বলতেছিল ওনার জাস্ট সলভার না জানার কারণে ওনার একটা ভালো জব হয়নি। হ্যাঁ, তো যারা আমরা সাপ্লাই চেইনে কাজ করব বা অপারেশনস ম্যানেজমেন্টে লজিস্টিক্সে কাজ করবেন তাদের জন্য সলভার অনেকটা লাইক মাস্ট হ্যাভ ওয়েপন টাইপের আর কি, এটা আপনাকে থাকতেই হবে এরকম একটা নলেজ। তো আমরা শুরু করতেছি। শুরু করার আগে দেখেন যাদের হাতে এক্সেল আছে তারা আপনারা ডেটাতে গেলে ডেটাতে ক্লিক দেওয়ার পরে ওইখানে দেখেন ডান পাশে এই সলভারটা পাবেন, দেখতে পাচ্ছেন এটা? এটা স্যার আমার যেটা আছে হুম, আমার স্যার 32 বিটে ওইটাতে আপনার দেখলাম স্যার হচ্ছে না, আমি অবশ্য অন্যটাতে করে নিয়েছি। 32 বিটে কি হচ্ছে না? সলভারটা স্যার আপনার মানে অ্যাক্টিভ হচ্ছে না, রান করছে না। আচ্ছা, বাকিদের আছে সবার? আমি স্যার করে নিয়েছি অন্য একটাতে, আরেকটা ল্যাপটপ নিয়ে বসছি ওটাতে স্যার আছে। আছে, ঠিক জি আছে, স্যার। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমারটাই আছে স্যার। আছে না? গুড। জি স্যার। তাইলে আমি আমাদের প্রবলেমটা একটু বলার চেষ্টা করি। এখানে দেখেন আমরা প্রবলেমটা এইভাবে সাজানোর চেষ্টা করছি। এই ডেটা প্রথম যে টেবিলটা আছে এই টেবিলের ডেটাটা হচ্ছে গিভেন। গিভেন কথাটা বুঝি তো? জি স্যার। দেয়া আছে, দেয়া আছে কি যে আমার প্ল্যান অলরেডি আমার মার্কেট হচ্ছে কোথায়, নর্থ আমেরিকা মার্কেট আছে, সাউথ আমেরিকা, ইউরোপ, এশিয়া এন্ড আফ্রিকা হচ্ছে আমার মার্কেটটা আছে। এবং সেই মার্কেট থেকে আমি কি করতেছি, আমার এই মার্কেটগুলাতে আমি আমার প্ল্যান্ট এস্টাবলিশ করার চেষ্টা করতেছি। কি এস্টাবলিশ করবো আমরা? প্ল্যান্ট স্যার। প্ল্যান্ট। এখন আমার হাতে ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে যে আমার হাতে দুই ধরনের প্ল্যান্ট আছে। একটা হচ্ছে আপনার বড় ধরনের প্ল্যান্ট আমি এস্টাবলিশ করতে পারি, অথবা আমি ছোট প্ল্যান্টও এস্টাবলিশ করতে পারি। এবং এগুলোর ক্ষেত্রে কোন এলাকায় আমার কোন ক্যাপাসিটির জন্য কি পরিমাণ খরচ হবে সেই ফিক্সড কস্টটা দেয়া আছে। পাইলাম আমরা? যেমন লো এর জন্য আছে, নর্থ আমেরিকা প্ল্যান করলে আমার $6000 খরচ হবে, ওয়াইরেজ ইউরোপে যদি আমি এস্টাবলিশ করি তাহলে আমার $6500 খরচ হচ্ছে, সেম প্ল্যান, বাট এরিয়া অনুযায়ী আমার ফিক্সড কস্টটা ভ্যারি করতেছে, বাট আমার ক্যাপাসিটি কিন্তু সেম। লো এর জন্য আমার হয়তো 10 মিলিয়ন ইউনিট আমার ক্যাপাসিটি, আর হাই যদি আমি এস্টাবলিশ করি লাইক ওয়াজ আমার ফিক্সড কস্ট দেয়া আছে এবং হাইয়ের ক্যাপাসিটি গুলো হচ্ছে 20 মিলিয়নের মতো। এই হচ্ছে আমার গিভেন ডেটা। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে আমি কোন ক্যাপাসিটির আমি প্ল্যান করব। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে ক্যাপাসিটি আমি চুজ করি না কেন এটা কোন মার্কেটের জন্য করব, এটা কি নর্থ আমেরিকা করব, সাউথ আমেরিকা, ইউরোপ, এশিয়া এন্ড আফ্রিকা, কোথায় করব? সেকেন্ড কোয়েশ্চেন। থার্ড কোয়েশ্চেন হচ্ছে যদি আমি নর্থ আমেরিকা প্ল্যান করি তাহলে ওই নর্থ আমেরিকা থেকে আমি কোন মার্কেটে আমার ডিস্ট্রিবিউশন গুলা সেট করব, মানে কোন মার্কেটে আমার জিনিসগুলো পাঠাবো। ক্লিয়ার? আচ্ছা, এখন গিভেন ওইগুলো হচ্ছে আমার কোয়েশ্চেন, এখান থেকে আমি এই আনসারগুলো বের করার চেষ্টা করব। এখন আমার কিছু কনস্ট্রেন্ট আছে বা গিভেন ডেটাটা কি, যে নর্থ আমেরিকা থেকে যদি নর্থ আমেরিকান মার্কেটে আমি 1 মিলিয়ন ইউনিট পাঠাই তাহলে আমার $81 বা $88,001 সামথিং এরকম খরচ হয় আর কি। সাউথ আমেরিকা পাঠালে $92, ইউরোপে পাঠালে $101। এইভাবে আমি একটা ম্যাট্রিক্স দাঁড় করানোর চেষ্টা করছি যে কোথা থেকে কোথায় পাঠালে আমার কতটুকু খরচ হচ্ছে। এই এক।
2 নাম্বার হচ্ছে ক্যাপাসিটি গুলো কিন্তু এখনো আমার কাছে নাই, যেহেতু আমি প্ল্যানটা এখনো বসাই নাই। আমাকে সলভার এটা বের করে দিবে যে কোন জায়গায় আমার কি ক্যাপাসিটি হবে। গিভেন দ্য ক্যাপাসিটি, আমার অলরেডি মার্কেটে কিছু ডিমান্ড আছে। নর্থ আমেরিকান মার্কেটের টোটাল ডিমান্ড হচ্ছে আমার 12, সাউথ আমেরিকান মার্কেটের ডিমান্ড হচ্ছে 8, ইউরোপিয়ান মার্কেটের 14, এশিয়ান মার্কেটে হচ্ছে আমার 16 এন্ড আফ্রিকান মার্কেটে হচ্ছে আমার 7। ক্লিয়ার? ডেটাটা বুঝতে পারছে কিনা? না স্যার। বুঝতে পেরেছি স্যার। আমার কাছে ডিমান্ডের ডেটা আছে, আর প্ল্যান যেহেতু এখনো বসাই নাই, সলভার আমাকে প্ল্যানটা বের করে দিবে। এখন যত কিছু করতেছি না কেন, আমার মূল টার্গেটটা কি? যে যেখানে প্ল্যান এস্টাবলিশ করি কেন, যে প্ল্যান থেকে যেই মার্কেটে আমি আমার ডিস্ট্রিবিউশন গুলো করি না কেন, আমার মূল অবজেক্টিভটা হচ্ছে আমার খরচটা কি করা, মিনিমাম করা, তাই কি না? জি স্যার। জি স্যার। এটাই তো লক্ষ্য। হ্যাঁ, খরচ রিডিউস করা স্যার। খরচটা সবচেয়ে মিনিমাম যেখানে হয় সেখানে আমি আমার প্ল্যান ডিস্ট্রিবিউশন এই সব ডিসিশন নিব। তা আমি যে এতগুলা ক্রাইটেরিয়া দিচ্ছি ওকে, এই ক্রাইটেরিয়া গুলো দিয়ে সে কি করবে, সিমপ্লেক্স মেথড ইউজ করে আপনার অটোমেটিক আমাকে বের করে দিবে যে কোথায় আমি প্ল্যান বসাবো, কোথায় আমি ছোট প্ল্যান বসাবো না বড় প্ল্যান বসাবো, ছোট বা বড় বসালে কোথায় বসাবো, এবং কোত্থেকে কোন কোন মার্কেটে আমি আমার ডিস্ট্রিবিউশন গুলা করবো। এই হচ্ছে আমার গিভেন ডেটা। এখন আমি সলভারের কাজ করার জন্য এটাকে আমি কি করব, মডেলিং করব। মডেলিং করতে হলে দেখেন সেম প্যাটার্নে আমি এখানে নিয়ে আসছি কেন, এই যে আমার এই পোর্শনটুকু আছে, যাই দেখতেছেন কেনা, এই পোর্শনটুকু হচ্ছে আপনার সলভার আমাকে অ্যান্সার গুলা দিবে। কথাটা বুঝাতে পারলাম? সলভার কি করবে, আমাকে অ্যান্সার গুলা দিবে যে আমি কি নর্থ আমেরিকা থেকে করব ডিস্ট্রিবিউশন, ইউরোপে করব না এশিয়ায় করব। এইটুকু অংশ, এটা আমি একটু ডিফারেন্ট কালার দিয়ে দিই, ঠিক আছে? ইয়েলো পার্টটা, এটা আমি সলভারের কাছে বলবো যে সলভার তুমি আমাকে এই জায়গাটা সলভ করে দাও। আচ্ছা, সেকেন্ড হচ্ছে আমার খরচটা দেখার চেষ্টা করব যে আমাকে যেই পরিমাণ সে ডিমান্ডের কথাটা বলতেছে, এই ডিমান্ডটা কি আমার অ্যাক্সেস ডিমান্ড হচ্ছে, অর্থাৎ নর্থ আমেরিকার ডিমান্ডটা কি সে প্রপারলি মিট করতে পারতেছে, বা আমার কাছে কি অ্যাক্সেস ক্যাপাসিটি থাকতেছে কিনা। ঠিক আছে, এইটা আমি মেজার করার চেষ্টা করব। তো এটা মেজার করার জন্য আমরা কি করলাম, এইটুকু অংশ হচ্ছে আমার কি, দেখেন এইটুকু হচ্ছে আমার সাপ্লাই, তাই না? কোন মার্কেট থেকে কোন মার্কেটে ডিস্ট্রিবিউশন হচ্ছে, যেমন নর্থ আমেরিকান মার্কেটের ক্যাপাসিটিটা আমার কি অ্যাক্সেস আছে কিনা। তো যেমন এইটা হচ্ছে আমার কি বললাম আমরা, বুঝা গেছে? এইটুকু হচ্ছে আমার সাপ্লাই, আর আমার ক্যাপাসিটি কত, যদি আমার এখানে মার্কেট ওপেন হয় তাহলে সে কি করবে, 1 দিবে, সরি আপনার ছোট প্ল্যান খুলে, আর যদি বড় প্ল্যান খুলে তাহলে বড় প্ল্যানটার জায়গায় সে 1 লিখবে। তাইলে ছোট প্ল্যান খুললে যদি এখানে 1 হয়, তার ক্যাপাসিটি হচ্ছে 10, তাহলে মাল্টিপ্লাই প্লাস, তাহলে এটা 1 হলে তো এটা অবশ্যই 0 হবে, তাহলে 0 × 20। হ্যাঁ, যাই হোক, এই দুইটা আমরা যোগ করলে পরে আমার ক্যাপাসিটিটা পাই। এই জন্য সাম দেখেন কিভাবে করা হয়েছে, সাম B14 and F14, ঠিক আছে? আর ক্যাপাসিটিকে কিভাবে বের করেছে, G14 মাল্টিপ্লাইড বাই, অর্থাৎ এইটা মাল্টিপ্লাইড বাই এইটা প্লাস এইটা মাল্টিপ্লাইড বাই এইটা মাইনাস আমার কি সাম অফ B14 থেকে F14, তাহলে আমার ডিমান্ড, তাইলে আমি নর্থ আমেরিকান মার্কেটটা আমি পেয়ে গেলাম। এইভাবে করছি কি, আমি সাউথ আমেরিকান মার্কেটটাও করছি, এরপরে আমার ইউরোপ মার্কেটটা করছে, আফ্রিকা এবং এশিয়ান মার্কেটটা করছে। এখানে কারো কোনো কোয়েশ্চেন আছে? আর ক্যালকুলেশনটা আরেকটা করতে হবে। হ্যাঁ, ক্যালকুলেশনটা যদি স্যার আরেকবার করতে। আচ্ছা, আবার ক্যালকুলেশন, যেমন এশিয়ান মার্কেটের জন্য কিভাবে আমি ডিজাইনটা করছি, ডিজাইনটা হচ্ছে যে আমার ক্যাপাসিটিটা আমি কিভাবে বের করব। তো মডেলিং করার সময় আমরা এমন ভাবে মডেল করতেছি যে যদি সে স্মল প্ল্যান খুলে তাহলে এখানে 1 দেখাবে, যদি সে বড় প্ল্যান খুলে তাহলে সে এখানে 1 দেখাবে। তো সেই ক্ষেত্রে যদি আমার এখানে 1 হয় খুললে, তাহলে আমার ক্যাপাসিটি কি হচ্ছে, এখানে 10 হচ্ছে।
1 হইলে আমার ক্যাপাসিটি, অর্থাৎ এই প্ল্যান খুলতেছে আমার ক্যাপাসিটি 10 মিলিয়ন হচ্ছে, আর বড়গুলার ক্ষেত্রে আমার হচ্ছে 20। তাহলে টোটাল ক্যাপাসিটি দুইটা যোগ করলে কি হয়, আমার এশিয়ান ক্যাপাসিটিটা বের হয়। এটা থেকে মাইনাস করবো কি আমার সাপ্লাইটা, তো সাপ্লাইটা মাইনাস করলে আমার কাছে যেটা থাকে সেটাই কি ক্যাপাসিটি বা এক্সেস ক্যাপাসিটি। বুঝতে পারলাম আমরা? এবার বুঝতে পারছি স্যার। আচ্ছা, সেম হচ্ছে ডিমান্ড। ডিমান্ডটা কি করছি আমরা, এই যে এইখানটা হচ্ছে আমার অ্যাভেলেবল মার্কেটের ডিমান্ড হচ্ছে এইটা, আর আমি কতটুকু ডিমান্ড এখানে মেট করতেছি। তাহলে B9 হচ্ছে আমার এক্সাক্ট মার্কেটের ডিমান্ড, মাইনাস হচ্ছে আমি কতটুকু সাপ্লাই দিতে পারতেছি নর্থ আমেরিকান মার্কেট। হ্যাঁ, তো টোটাল যোগ বিয়োগ করলে আপনার সবসময় ডিমান্ডটা কি হবে, 0 হবে। ঠিক আছে, অর্থাৎ সব মার্কেটে আমরা ডিমান্ড মিট করছি, আমার কোনো আনমেট ডিমান্ড নাই। তো এই কন্ডিশন গুলা কাজে লাগে, মানে আমাকে একটা বলা হয়েছিল যে কোনো মার্কেটে যে ডিমান্ড আনমেট না থাকে, তো সেই ক্ষেত্রে আমরা 0 হয়ে গেছে এবং আমার কস্টিংটা সে বের করে দেখাবে। এইটুকুই বুঝতে পারছি আমরা মডেলিংটা। জি স্যার। আচ্ছা, এখন আমরা কি করব, আমরা ডেটাতে যাব, যে সলভারে ক্লিক করি। এখানে দেখেন অনেক কিছু করা আছে, তাহলে আমরা একটা একটা করে কি করব, আমরা যখন এইভাবে আপনার মাল্টিপ্লাই করে আমার মডেলিং শেষ, তারপরে আমরা সলভারে যে ইনপুটটা দেই। তাহলে আমার অবজেক্টিভটা কি, এই যে এখানে খরচটা হচ্ছে, খরচের ফর্মুলাটা আপনাদের বলা হয় নাই, খরচটা আমরা কি করছি, এইটুকু আমার যে এই যে 1 মিলিয়ন ইউনিটের যে কস্টিং মাল্টিপ্লাই করছি আমরা কি পরিমাণ আমরা ডেলিভারি করতেছি। তো এটা করার জন্য আমি সাম প্রোডাক্ট করি, যে এইখানটার সাথে টোটালটার সাথে এইখানকার টোটালটা আমি কি করব, গুণ করে যোগ করবে। এই জন্য এই ফর্মুলাটা আমরা ইউজ করি, সাম প্রোডাক্ট প্লাস আমার যে ফ্যাক্টরি এস্টাবলিশমেন্টের কস্ট আছে, এই টোটাল কস্ট মাল্টিপ্লাইড বাই টোটাল। তো 0 থাকার কারণে অন্যগুলো আসবে না, শুধুমাত্র যেইখানে যেটা 1 হবে সেটার জন্য সেই কস্টিংটা 1 দিয়ে মাল্টিপ্লাই হবে, প্লাস হাই এন্ড যেগুলো আছে সেগুলো করলাম। তাহলে তিনটার কস্টিং, অর্থাৎ ফ্যাক্টরি এস্টাবলিশমেন্ট কস্ট প্লাস হচ্ছে আমার ডিস্ট্রিবিউশন কস্ট, দুইটা যোগ করলে পরে আমার কি পারে হয়, আমার টোটাল কস্টিংটা বের হচ্ছে। দেখাচ্ছি সেটা কি করা, ম্যাক্সিমাইজ করা না মিনিমাইজ করা। মিনিমাইজ করা। মিনিমাইজ করা স্যার। যদি প্রফিট হইতো আমরা কি করতাম, ম্যাক্সিমাম। বোঝা গেছে? আর মাঝে মাঝে আমাদের মাথায় কিছু থাকে যে সেট গোল থাকে, যে ভাই আমি আমার প্রফিটেবিলিটিটাকে 25,000-এর মধ্যে রাখতে চাই, তাহলে কি করব, তাহলে আমি ভ্যালু অফ দিয়ে 25 করে দিই। বাই চেঞ্জিং সেল, এখানে হচ্ছে আমার ডিসিশন ভ্যারিয়েবল গুলা, যে বাই চেঞ্জিং সেল সে কি কি চেঞ্জ করবে এখানে, এইটুকু অংশ আমাকে চেঞ্জ করে দেখাবে। একটা হচ্ছে কি আমার কতটুকু কোন কোন মার্কেট থেকে কোথায় ডিস্ট্রিবিউট করব, প্লাস হচ্ছে কোন কোন প্ল্যান সে খুলবে। ক্লিয়ার? বাই চেঞ্জিং সেল। এটুকু আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা? আমাকে সলভার এইটুকু অংশই সে আসলে বের করে দেখাবে, যে আমার কোথায় কোথায় আমি ডিস্ট্রিবিউশন করব এবং কোন কোন মার্কেটে আমি কি করব, আমার প্ল্যানগুলো খুলবো। তো এইটুকু অংশ আমি কি করে দিলাম, কালার করে দিলাম। দেওয়ার পরে আমি আমার কনস্ট্রেন্ট গুলা বলবো, যে কোন কোন কনস্ট্রেন্টের এগেনস্টে বা যেই শর্তগুলো মেনে আমাকে কাজ করতে হবে। তাহলে 1 নম্বর শর্ত হচ্ছে B14 থেকে H18 যে অংশটুকু আছে, অর্থাৎ এইটুকু অংশ, এই H18 পর্যন্ত এটা রেজাল্ট যে শো করবে সেটা অবশ্যই 0-র চেয়ে বেশি হইতে হবে, নাহলে আপনি তো নেগেটিভ ডিস্ট্রিবিউশন করতে পারেন না। আবার B22 থেকে B26 এই যে এই অংশটুকু, সে বলছে অবশ্যই কি থাকতে হবে, 0 থেকে বেশি থাকতে হবে এই অংশটুকু। ঠিক আছে, এরপরে বলছে আমাকে B28 থেকে এই যে এইটুকু অংশ, হ্যাঁ, B28 থেকে F28 এটা অবশ্যই 0 সমান হইতে হবে, ওই যে যোগ বিয়োগটা 0 সমান হইতে হবে, মানে কোন রকম ডিমান্ড যেন আনমেট না থাকে। এরপর একটা কন্ডিশন হচ্ছে, এই যে প্ল্যান্ট ওপেনের ক্ষেত্রে আমি বলি 0 হচ্ছে প্ল্যান খুলবে না, 1 হচ্ছে প্ল্যান খুলবে, তাহলে আমার এইটুকু অংশ, এই যে এই দুইটা অংশ হচ্ছে অবশ্যই বাইনারি হইতে হবে। তো এগুলো অ্যাড করি কি আমরা, এই যে ক্লিক করলে আপনার নতুন নতুন কন্ডিশন আসলে আমরা অ্যাড করতে পারি।
ঠিক আছে? তাহলে এটা বাইনারি হওয়া মানে কি, 0 হইলে প্ল্যান খুলবে না, 1 হইলে প্ল্যান খুলবে। এইটা আমি বলে দিলাম, এইটুকু বাইনারি। আরেকটা বললাম কি, যে I14 থেকে I18, I14 থেকে I18 অবশ্যই কি হতে হবে, 0 চেয়ে বেশি হতে হবে, এই যে প্ল্যান্টের টোটাল প্ল্যানটা। হ্যাঁ, তো এই হচ্ছে আমি কি বলে দিলাম, আমার কনস্ট্রেন্ট গুলা বলে দিলাম। বলে দেওয়ার পর আমার কাছে ওই যে আমি বললাম যে সিমপ্লেক্স মেথড, এটা একটা ক্যালকুলেশনের মেথড। সিমপ্লেক্স মেথড আরো কিছু আছে, নন লিনিয়ার আছে, ইভলিউশনারি আছে। তো আমরা সাধারণত আমাদের এই অপারেশন ম্যানেজমেন্টে ম্যাক্সিমাম হচ্ছে সিমপ্লেক্স মেথডে আমরা কাজ করি। তাছাড়া অন্য কিছু প্রবলেম আছে সামনে আমরা পাবো, মোস্ট প্রবাবলি 14-15 চ্যাপ্টারে কিছু ইভলিউশনারি প্রবলেমও আছে। তো এইটা যখন আপনি করে দিলেন, এবং যেগুলো আনকনস্ট্যান্ট ভ্যারিয়েবল নন নেগেটিভ থাকবে, এইগুলো দিয়ে আপনি কি করবেন, জাস্ট ক্লিক অন সলভার। সলভ করতে বললে সে দেখবেন যে আপনাকে কি দিচ্ছে, সলভ করে আপনার রেজাল্টটা শো করে দিচ্ছে। দেখেন আমার রেজাল্ট চলে আসে, ওকে দিলাম আমরা। তাইলে আমাদের প্ল্যান কোথায় কোথায় খুলতে বলতেছে দেখেন তো, সবার বের হয়েছে? সাউথ আমেরিকায় খুলবো স্যার। আমার, আপনার কি নর্থ আমেরিকা খুলতে বলছে? মনে হয় না। না না, নর্থ আমেরিকা না, সাউথ আমেরিকা, এশিয়া আর আফ্রিকা। হ্যাঁ, 3টা দেশে আমি প্ল্যান খুলবো, তাই না? জি স্যার। বড় সাইজ না ছোট সাইজ? এটা তো স্যার আপনার বড় সাইজ হলো। বড় সাইজ স্যার। সে ছোট সাইজের প্ল্যান করলে আমাদের খরচ বেশি হয়, 20 মিলিয়ন দুইজনে। হ্যাঁ, হাই ক্যাপাসিটি। সুন্দর না ডিসিশনটা? আচ্ছা, তারপরে দেখেন বলছে কোন মার্কেট থেকে কোন মার্কেটে দিবা। এই ডিস্ট্রিবিউশনের কস্টিং গুলো সে কনসিডার করে বলতেছে, যেহেতু সাউথ আমেরিকার মার্কেট সে আপনি ওপেন হইতেছে, দেখেন কত প্রেসেস ক্যালকুলেশন করে। নর্থ আমেরিকার মার্কেট থেকে কি সে কোনো ডিস্ট্রিবিউশন করতেছে? করতেছে না স্যার। করতেছে না। যেখানে খুলছে সেখান থেকে ডিস্ট্রিবিউশন হচ্ছে, তাই না? মজার বিষয়। তো সাউথ আমেরিকা থেকে আমি আমার 1 মানে কি, আমার ক্যাপাসিটি কত, 20 না? 20 মিলিয়ন। তাইলে সাউথ আমেরিকান মার্কেট থেকে আমি নর্থ আমেরিকান মার্কেটে 12 মিলিয়ন পাঠাচ্ছি, আর সাউথ আমেরিকান মার্কেটে রাখছি 8 মিলিয়ন। তাইলে আমার দেখেন নর্থ আমেরিকার ডিমান্ড ছিল 12, এবং আমার আমি সাপ্লাই দিলাম হচ্ছে 12, আর সাউথ আমেরিকান মার্কেটের ডিমান্ড ছিল 8, আমার সাপ্লাই হয়ে গেছে 8। তার মানে সাউথ আমেরিকান মার্কেটের ক্যাপাসিটি আর ডিমান্ড কি হয়ে গেছে, সমান। এরপরে আমার ফ্যাক্টরি খুলছিলাম আমি হচ্ছে এশিয়ান মার্কেটে, ওইখানে 20,000। এশিয়ার মার্কেটে থেকে আমি এশিয়ান মার্কেটে রাখছি 16 মিলিয়ন, আর 4 মিলিয়ন দিচ্ছি হচ্ছে ইউরোপ মার্কেটে। আর আফ্রিকান মার্কেট থেকে আপনার বা প্ল্যান্ট থেকে আমি ইউরোপ মার্কেটে পাঠাচ্ছি 10 মিলিয়ন। তার মানে আমার টোটাল ডিমান্ড ফুলফিল হয়ে গেল। আর 7 মিলিয়ন রেখে দিচ্ছি আমি আফ্রিকায়। তাইলে টোটাল আমার ডিমান্ডটা ম্যাট হইলো। আর কিছু রয়ে গেল না ক্যাপাসিটি? 3 মিলিয়ন। হ্যাঁ, 3 মিলিয়ন কিন্তু আমার অ্যাক্সেস ক্যাপাসিটি রয়ে গেছে, সেটা আমাকে সে আবার নিচে দেখাই দিচ্ছে। দেখেন 3 মিলিয়ন। তো বলতেছে এই তুমি যদি এইভাবে তোমার ইয়েটা করো, সলভার বলতেছে যে তোমার ডিজাইনটা করো, তাহলে তোমার $23,751 কি হবে, খরচ হবে। দেখছেন কত পাওয়ারফুল? আপনি যদি ম্যানুয়ালি চিন্তা করেন। কারো কোনো সমস্যা আছে? পারা যাবে? জি স্যার, পারা যাবে, সময় লাগবে কিছুটা। সময় লাগবে, চেষ্টা করেন, নাহলে ভুলে যাবেন আবার। মানে স্যার উদাহরণটা যদি আমাদের ওই যে এই জি, দেশের ভিতর থেকে দেওয়া যেত, আমার মনে হয় বুঝতে আরো আমাদের জন্য সুবিধা হতো। আমাদের কনটেক্সট থেকে। জি স্যার, ওটাই বলছে স্যার। জি স্যার, জি স্যার, আমার কাছে সেটাই মনে হচ্ছে আর কি। আচ্ছা, দেখে আছে কিনা।
এই প্রবলেমটা একটু দেখার চেষ্টা করুন। আপনার কোন কোম্পানি বলেন একটু, কোন কোম্পানিতে আছেন? স্যার আমরা আছি ফেয়ার গ্রুপে স্যার। তাইফুর? তাইফুর স্যার। আচ্ছা তাইফুর, এই প্রবলেমটা একটু বোঝার চেষ্টা করেন। স্যার বলেন। যেমন আপনাদের ধরেন ফেয়ার ডিস্ট্রিবিউশনের 3টা ফ্যাক্টরি আছে, কোথায়? পাবনা, চিটাগাং, গাজীপুর। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আচ্ছা, এবং আপনাদের মার্কেট হচ্ছে 3টা, ঢাকা, খুলনা আর কোথায়? চিটাগাং। জি স্যার। আচ্ছা, এখন আপনার ঢাকা মার্কেটের ডিমান্ড হচ্ছে ধরেন 135টা ফ্রিজ, খুলনা মার্কেটের ডিমান্ড হচ্ছে 175টা, চিটাগাং এর হচ্ছে 170টা ডিমান্ড। পাবনার যে ফ্যাক্টরি আছে এটার ক্যাপাসিটি হচ্ছে 100, চিটাগাং এর হচ্ছে 180, গাজীপুরের হচ্ছে 200। ঠিক আছে? ঠিক আছে স্যার। এখন আপনাকে এখানে খরচটা দিয়ে দিচ্ছে যে পাবনা থেকে যদি ঢাকা পাঠাও তাহলে ধরেন $6 খরচ, পাবনা থেকে খুলনা পাঠাইলে $7, চিটাগাং পাঠাইলে $4। ঠিক আছে? এরকম একটা ধরেন অনুযায়ী দেয়া আছে, কি অনুযায়ী, যে পার ইউনিট অনুযায়ী। হ্যাঁ পার ইউনিট বা কোনো একটা খরচ দেয়া আছে আর কি, ধরেন অ্যাসিউম। তা আমাকে বলতেছে যে এখন তাহলে আমি পাবনা থেকে কত ইউনিট বা এই যে মার্কেটগুলো আছে পাবনা থেকে কোন এলাকায় আমি কি পরিমাণ জিনিসপত্র পাঠাবো। জি স্যার। কোয়েশ্চেন না? জি স্যার। এটা তো ইজি মনে হইতেছে নাকি? হ্যাঁ ইজি মনে হচ্ছে স্যার। আচ্ছা, তাহলে আপনারা এটা কি করবেন, এখন আমরা কি করব, সেকেন্ড কাজ হচ্ছে আমার মডেলিং করা। মডেলিং এ আমরা কি বলছিলাম যে এইটুকু অংশ হচ্ছে সব জিরো, জি স্যার। এইটুকু জিনিস সে বের করে দেখাবে। আচ্ছা, এইটু জিরো করে দিই। আচ্ছা, তাহলে স্যার জি স্ক্রিন কি দেখতে পাইতেছি কিনা, এই স্ক্রিনে কাজ করতেছেন? আচ্ছা আমি দেখাচ্ছি। এখন দেখা যায় স্যার। দেখা যাচ্ছে? আবার একটু স্যার বলেন স্যার। এইটা স্যার আগে দেখা যেত না। এই যে এটা প্রবলেমটা, হ্যাঁ ঠিক আছে? এই প্রবলেমটার কথাই বলছি। এখন ধরেন হয়তো $6 হইতে পারে, 6000 হইতে পারে, সামথিং কিছু হইতে পারে। আমরা একটা মানে প্রবাবল ধরে নিচ্ছি পাবনা থেকে এই মার্কেটের ডিস্ট্রিবিউশন খরচ আমার হয়তো পার ট্রাকে 6000, এখানে পার ট্রাকে 7000, এরকম। ঠিক আছে? জি স্যার। তো এখন আমাকে সলভার বের করে দিবে যে পাবনা থেকে আমি চিটাগাংয়ে, খুলনায়, ঢাকায় কতটুকু পাঠাবো, সো দ্যাট আমার খরচ সবচেয়ে কম হয়। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে, তো আমরা এখন যেটা করব যে আমার কতটুকু কোথায় কতটুকু পাঠাচ্ছে এটা একটু মডেল করে দেখি। সাম এইটুকু তো সে পাঠাবে, তো এইটুকু আমি যোগ করে নিলাম। সেম আমি এই 3টা, ঠিক আছে, প্রত্যেকটা রো সে যোগ করে রাখবো। আবার এখানে ইকুয়াল টু সাম দিলাম, তাইলে সে দেখাবে আমার টোটাল সাপ্লাই কতটুকু গেল। ঠিক আছে? ঠিক আছে। তো এইভাবে আমরা কি করলাম, নামায় দিলাম, নিচে নামাই দিলাম। তো আমাদের দেখার জন্য যে ঠিকঠাক আছে কিনা, সাম এইটুকু অংশ মাইনাস এটা দেখার জন্য মডেলিং এর কিছু না, জাস্ট আমাদের মডেলটা ঠিক আছে কিনা। এইটুকু এই 3টা যোগ বিয়োগ করলে কি হবে, সেম হবে। ডিমান্ড এবং সাপ্লাই ক্যাপাসিটি সেম, কিন্তু আমাদের ডিসিশন হচ্ছে যে কোথেকে কোথায় আমি সাপ্লাইটা করব। ক্লিয়ার? এখানে টোটাল ক্যাপাসিটিও 480, আমার মার্কেটের ডিমান্ডও কি 480। এ পর্যন্ত বুঝতে পারছি তো? জি স্যার বুঝতে পারছি।
তাহলে এখন আমি কোথায় আমার ডেটাতে যাই, যে সলভারে ক্লিক করি, খরচটা দেখাইতে হবে। খরচটার জন্য আমি এখানে ধরেন আমার কস্টিংটা লিখি, COST, কস্ট ইকুয়াল টু বলছিলাম সাম প্রোডাক্ট, মনে আছে? জি স্যার। সাম প্রোডাক্ট কি করব, যে আমার এই যে খরচ কমা দিব, আর এটা হচ্ছে আমার কি পরিমাণ পাঠাবে, এই দুইটা মাল্টিপ্লাই করলেই আমার ডিস্ট্রিবিউশন কস্ট বেড়ে যায় নাকি? ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? সাম প্রোডাক্ট। জি স্যার। আচ্ছা, এখন সলভারে যাই, সলভারে গেলে আমার অবজেক্টিভ ফাংশন, এটা হচ্ছে আমার অবজেক্টিভ ফাংশন। এটা কি হবে, ম্যাক্সিমাম না মিনিমাম? মিনিমাম। মিনিমাম। আচ্ছা, বাই চেঞ্জিং সেল, চেঞ্জিং সেল কি, যেটা আমাকে সে বের করে দেখাবে। তাহলে এতটুকু আমাকে বের করে দেখাও যে এইটুকুতে আমি কোত্থেকে কোথায় জিনিস পাঠাবো। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আর এখন আমি কনস্ট্রেন্ট গুলো অ্যাড করবো। কনস্ট্রেন্ট অ্যাড করবো কি, যে আমার যে এখানে টোটাল যে ডিমান্ডটা বেরোবে, এটা অবশ্যই কার সমান বা ছোট হইতে হবে, এই অংশটুকু। এটা আমার একটা শর্ত, তাই কি না? জি স্যার। অ্যাড করে দেন। আরেকটা শর্ত হচ্ছে আমার যে সাপ্লাই বেরোবে, এটা অবশ্যই আমার যে ক্যাপাসিটি আছে এই ক্যাপাসিটির সমান সমান। বা ছোট থাকতে হবে। এই ওকে করে দিলাম। জি স্যার। আচ্ছা, আরেকটা দিতে হবে কি, যে এখানে সে যে প্রোডাক্টটা করবে, এটা অবশ্যই কি হতে হবে, জিরোর চেয়ে বেশি থাকবে। এইটুকু কিসের থেকে বেশি থাকবে, গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। এটা না বললে হবে কি, নেগেটিভ সাপ্লাই করে দিব, তাহলে তো আপনার টাকা কমে গেল নাকি? ঠিক আছে, কনসেপ্ট গুলো বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন আমি বলি যে ভাই আমাকে সলভ করে দেখাও। কিছুই ডিস্ট্রিবিউশন করে নাই। আচ্ছা, আমরা কি উল্টা কাজটা করছি কিনা? বাইনারি একটা কন্ডিশন ছিল, ওটা তো না না না, বাইরে নিয়ে হবে না। এটা ইকুয়াল টু দিয়ে দিই, যে এটা সমান হইতে হবে ওই যে আমাদের ক্যাপাসিটিটা, ডিমান্ডটা বলে দিলাম, তাহলে ডিমান্ড সে ম্যাটে করে না, এই জন্য। ঠিক আছে, আবার সলভারে দেই আমরা। কথাটা বুঝাইতে পারলাম? এখন সে কাজ করতেছে, দেখেন বের করে ফেলছে। এটা কেন হয় না, আমি তো বলি নাই যে ডিমান্ডটা তুমি করো, ম্যাট করো, এটা বলি নাই। ডিমান্ড কইছি যে জিরো চেনে নিচে রাখলে সমস্যা, আরে জিরোর উপরে বা নিচে, ওই টোটাল ডিমান্ডের নিচে থাকলে সমস্যা নেই। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন দেখেন ঠিক আছে কিনা। সব ডিমান্ড মিট করছে? আমাদের কন্ডিশন যে সব ঠিকঠাক আছে, আমরা এই যে এখানে জিরো আসছে না, এটা দিয়ে বুঝে গেলাম। বুঝে গেছে? এই যে ডিমান্ডের ডিমান্ড এন্ড সাপ্লাই সমান হয়ে গেছে, এটাই তো আমরা চাইছিলাম। তাইলে আমি বুঝলাম যে আমার মডেলিং অ্যান্সার ঠিক আছে। এখন আমার অ্যান্সার খোঁজার পালা। আপনার থেকে সে কোথায় পাঠাবে? চিরাঙ্গে 100 ইউনিট ডিমান্ড, 100 ইউনিট সে পাঠাইতেছে। চিরাং থেকে সে পাঠাইতেছে ঢাকায় এবং খুলনাতে 180 ইউনিট। গাজীপুর থেকে পাঠাচ্ছে কোথায়, খুলনা আর চিরাং। তাহলে আমার 135, 175, 170 সব মিট হয়ে গেছে। তাহলে এই 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 ডিসিশনটা নিলে আমার কস্ট সবচেয়ে কি হয়, কম হয়। 2350 টাকা বা ডলার খরচ হবে। এটা যদি আমরা ম্যানুয়ালি করতে যেতাম, একটু চিন্তা করে দেখেন, আপনারা তো শুধু এইভাবে করেন না, অনেক জায়গায় পাঠান, তাই কি না? ম্যানুয়ালি স্যার এটা একেবারেই খুব কঠিন এবং অসম্ভব। হ্যাঁ, এই জন্যই ভাই আপনি বারবার বলি যে সাপ্লাই চেইনের সলভারটা
এবং অপারেশনাল ম্যানেজমেন্টে সলভার খুবই ইম্পর্টেন্ট জিনিস। পারা যাবে না কঠিন হয়ে গেল? না, পারা যাবে স্যার, পারা যাবে, তবে স্যার অবশ্যই আপনার এই 1-2টা ক্লাসই স্যার যথেষ্ট না। হ্যাঁ। এটা তো আরো স্যার আপনার ক্লাস করতে হবে, এটা স্যার হয়তো এইখানে হয়তো সম্ভব হবে না, কিন্তু করে নিতে হবে আর কি, আপনার সলভারের কাছ থেকে তো শিখে নিতে হবে। আমরা এখানে যতগুলো দেখাই সলভার সবই হচ্ছে অ্যাডভান্স সলভার আর কি। হ্যাঁ, মডেলিং গুলো একটু কঠিন, কিন্তু শিখতে গেলে এরকম ছোট 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 মডেল নিজেরা তৈরি করে কাজ করতে হয় আর কি। যেমন এই মডেলটা দেখেন এখনই বানাইলাম, তাই না? আপনারা বসে থাকতে থাকতে বানায় ফেলছি। আচ্ছা, এরপরে আমরা অ্যাডভান্সে গেলে আমরা সাধারণত ক্রস ডকিং গুলো শেখাই। ক্রস ডকিং তো আমরা লাস্ট ক্লাসে বলছিলাম, মনে আছে? যে আপনার কোনো মাল থাকবে না, আসবে চলে যাবে। তাহলে ক্রস ডকিং করলে আমাদের কোন জায়গা থেকে কোথায় আমরা ক্রস ডকিং গুলো করবো। আরেকটা আমাদের অপশন থাকে যে আমরা যদি ওয়্যার হাউস করি তাহলে কোন ফ্যাক্টরি থেকে কোন ওয়্যার হাউসে আমরা মাল পাঠাবো এবং কোন ওয়্যার হাউস থেকে কোন মার্কেটে আমরা আমাদের ডিস্ট্রিবিউশন গুলো করবো। দেখছেন আস্তে আস্তে কিভাবে কমপ্লেক্সিটি। প্রথমে সিম্পল করছি যে ফ্যাক্টরি আর মার্কেটের কথা বলছি, মাঝখানে আপনি ক্রস ডকিং বসাইলেন যে বিভিন্ন জেলা শহরে হয়তো আপনি ক্রস ডক করবেন। তাহলে কোন ক্রস ডকে আপনি কোথায় কোন ফ্যাক্টরি থেকে কোথায় ক্রস ডক করতেছেন। আচ্ছা, এরপরে হচ্ছে ওয়্যার হাউসের কথা, যে আমি কোন ওয়্যার হাউসে রাখবো। তো ক্রস ডকিং আর ওয়্যার হাউসের কথা তো মনে আছে পার্থক্যটা? জি ক্রস ডকিং কি কোনো মাল রাখা হয়? না স্যার, এটা ট্রাক থেকে ট্রাকে চলে যায়। ট্রাক টু ট্রাক। তাহলে ডিসিশন গুলো দেখছেন সলভারে কত কিছু নেওয়া যায়। জি স্যার। এখন বলেন কারো কোনো কোশ্চেন আছে না চ্যাপ্টার 5 নিয়ে? আমরা খুবই সিম্পল ভাবে এটা দেখানোর চেষ্টা করছি যে কিভাবে আমরা ইন্টিগ্রেটেড ভাবে ফ্যাক্টরি, লোকেশন, ডিস্ট্রিবিউশন সব ডিসিশন গুলো আমরা এখানে নিয়ে রাখি। এখানে একটা জিনিসই দেখানো হয় না, রাউট প্ল্যানটা আপনার দেওয়া হয়নি। বুঝে গেছে? এখানে জাস্ট বলছি এই ঢাকা থেকে এখানে পাঠাও, ওইখান থেকে ওইখানে পাঠাও, ওইখান থেকে ওইখানে পাঠাও। আমরা ক্রস ডকিং দেখাই নাই, ওয়্যার হাউসিং দেখাই নাই, এবং যেটা দেখানো হয় না যে রাউট প্ল্যানটা করা দেখানো হয় না, যে কোন রাউটে যাব, কোন জায়গায় কোন টাইমে আসবে, শিডিউলিংটা এইটা আমরা সাধারণত লগ হাবে দেখায় থাকি আর কি। ক্লিয়ার? আপনাদের বইতে এত ডিপে যায় নাই আর কি। আপনারা দেখবেন যে বাইরের যারা টিচাররা ক্লাস নেয় এরা দেখবেন ওই যে আপনাদের স্লাইডে শেষ করে দেয়। আমি কি বুঝাতে পারলাম? জি আমাদের যেহেতু আপনারা দেশি মানুষ, আপনাদের প্রতি একটু দায়বদ্ধতা আছে, তো যতটুকু ডিপে আমরা যাওয়ার চেষ্টা করি আর কি। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে? আমার ল্যাপটপের এক্সেল এর সলভারটা কোন জায়গায় আছে স্যার? এক্সেল এর সলভারটা কোথায় আছে? এই ডেটাতে যাবেন, ডেটাতে গেলে ডান সাইডে দেখেন এই যে সলভার, যদি না থাকে তাহলে অ্যাক্টিভেট করে দিই। সেটা তো গ্রুপ 1 গ্রুপ সাব গ্রুপ এগুলো স্যার পাওয়া গেছে? না স্যার স্যার পাবে না, ওটা ওনাকে এড ইন করে নিতে হবে। পাওয়া যাচ্ছে না স্যার। খেয়াল করেন তো অ্যাড ইন করতে, তাহলে করে নিলে উনি। তো কিভাবে অ্যাটেন্ড করতেছেন দেখুন স্যার। আপনি এক্সেল এর ফাইল খোলেন, এক্সেল এর ফাইল ওপেন করে আপনি ইয়েতে যান, ওই আপনার ফাইলে যান, ফাইল থেকে অপশনে যান। আপনি আপনার স্ক্রিনটা একটু শেয়ার করেন, তাহলে সবাই হেল্প করতে সুবিধা হবে। এরপর আমরা চ্যাপ্টার 6টা শুরু করব। নাজিম সাহেব, হ্যাঁ শুনছি। আচ্ছা ফাইলে যান, অপশনস, একদম নিচে দেখেন অপশনস। ওই যে অ্যাডিনস নিচের দিকে, নিচে দেখেন এক্সেল অ্যাডিনস, গো দেন, গোতে ক্লিক করতে করেন। যান, নিচে 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 এক্সেল এর ডান পাশে। একবারে নিচে।
আরো নিচে এক্সেলের ডান পাশে গোতে যান, জিও গোতে যান। হ্যাঁ হ্যাঁ, এই যে সলভারে সবগুলো টিক চিহ্ন দিয়ে দেন, হুম। ওকে করেন। ওই যে সলভার চলে আসছে ডান পাশে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সলভারে ক্লিক করেন, দেখি আপনার ক্লিক করলে কি দাঁড়ায়, আপনার এটা সাপোর্ট করে কিনা। হ্যাঁ, ওকে। আচ্ছা, এটা কে করলেন? মওদুদ। মওদুদ। আচ্ছা, শিখালেন কে? স্যার আমি তাইফুর একটু ইয়ে করলাম। তাইফুর। আচ্ছা, মাশাআল্লাহ। তাইফুর, ফেয়ার মার্টের প্রাইস কি ফাইনাল নাকি? জি স্যার, ফাইনাল স্যার। আচ্ছা, ওটা স্যার ক্যাশ অন ডেলিভারি, খুব স্মুথ এবং খুব ভালো ডেলিভারি চিন্তা ভাবনা মাথায় নিয়ে আমরা ওই কাজটা করি আর কি। আচ্ছা, কয়দিন লাগে? ওইখানে তো একজন কমেন্ট করছে। স্যার এটা যদি আপনি ঢাকার ভিতরে ডেলিভারি নেন তাহলে আপনার পরের দিন, আচ্ছা আর আউটসাইড ঢাকা স্যার আমাদের 3 দিন বা 2 দিন 4 দিন পর্যন্ত লাগে আর কি। আচ্ছা, সব প্রোডাক্ট তো নাই ওখানে। না, সব নাই স্যার, আস্তে আস্তে আপনার বাড়ানো হচ্ছে, এখন পর্যন্ত সবগুলো নাই আর কি। টিভি দেখলাম একটা ভালো প্রাইস দিয়ে রাখছেন, কিন্তু এসি গুলা তো তত ভালো না। এসিতে যখন স্যার দিবে, আর আপনি হ্যাঁ। যদি নিতে চান স্যার, আপনি স্যার আমাকে জানেন, আমি স্যার অল্টারনেটিভ ওয়েতে আপনাকে কম দামে দেওয়ার চেষ্টা করবো আর কি। আচ্ছা, আমার সাইফুর ভাই কি মার্কেটিং এ আছেন ফেয়ারে? আমি লজিস্টিক্স আছি। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে। স্যার আমার একটা আমাকে কোশ্চেন ছিল। আপনার নাম্বারটা একটু মেসেজ করে রাখবেন হোয়াটসঅ্যাপে। যেমন ভাই, জি আমি একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম স্যার, ওই বাংলাদেশের যে এক্সাম্পলটা দিলেন ঢাকা, চিটাগং, জি খুলনা, জি ওখানে ট্রান্সপোর্টেশন সলভটা করলাম আমরা, জি। ওই স্লাইডটাতে একটু যদি যেতেন। হ্যাঁ, অবশ্যই। জি, এইখানে স্যার যেটা বেস্ট সলিউশন সেটা তো জি, সলভার দিয়ে দিল, optimum solution। কিন্তু এখানে আমরা অপটিমাম সলিউশন, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাবনা থেকে হুম, সোর্স থেকে সাপ্লাই হচ্ছে চিটাগাং এ, অথচ চিটাগাং এ আমার সোর্স আছে কিন্তু সেখান থেকে কোনো সাপ্লাই চিটাগাং এ হচ্ছে না, মানে এটা লজিক্যালি লজিক ঠিক আছে, সলিউশন আছে কিন্তু লজিকটা আসলে লজিকটা এখানে দেখেন সিম্পল। চিটাগাং টু চিটাগাং ডেলিভারি হচ্ছে $6, পাবনা টু চিটাগাং $4, কোনটাতে করা দরকার? আচ্ছা বুঝে গেছে? আমি বলছিলাম কিন্তু প্রাইসটা আমরা একটু এশিয়া করে নিছি। আপনি একদম প্রাইস বসাইলে, আচ্ছা, তো চিটাগাং টু চিটাগাং আসলে $6, এটা না এটা মানে লজিক্যাল না। লজিক্যাল না, কিন্তু মানে এটা রিয়েলিস্টিক না হলে, মানে না বলে হ্যাঁ এরকম হওয়ার কারণে আসছে এটা। রাইট। আপনি যদি রিয়েলিস্টিক প্রাইসটা বসান তাহলে সে রিয়েলিস্টিক রেজাল্ট দিবে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, না হঠাৎ করে রেজাল্টটা আমার মনে হলো যে এরকম আসার কারণটা কি? আচ্ছা, ওই রেটটা কস্টিংটা আসলে রিয়েলিস্টিক না, না ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাড়াহুড়ো করে বানায় ফেলছি তো, আচ্ছা আচ্ছা প্লাস আইটেম বসায় রাখছি আর কি। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, সাপ্লাই প্ল্যান্ট, ওয়্যারহাউস, মার্কেট, ঠিক আছে। এটা হচ্ছে ক্রস ডকিং এর ক্ষেত্রে এটা করে রাখি, যদি আপনাদের এখানে দেখাইছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে জাস্ট ফর্মুলা বা মডেলিংটা শেষ করছে কিন্তু কোনো উদাহরণ দেখায় নাই।
তো আমরা যদি সামনে সময় পাই হয়তো ক্রস ডকিং বা ওয়্যার হাউসের ইস্যুগুলো সামনে দেখায় দিব, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা চ্যাপ্টার 6 এ চলে যাই। চ্যাপ্টার 6 এর সফট কপিটা কি আপনারা পেয়েছেন? ইয়েস। আচ্ছা, এখন হচ্ছে ডিজাইনিং গ্লোবাল সাপ্লাই চেইন নেটওয়ার্ক। এটাতে আপনাদের অনেকেরই নানান কিছু লাগতে পারে বা আপনাদের অনেকের ইনপুট এখানে আপনারা দিবেন আশা করি। তো আমাদের গ্লোবালি যখন আমরা অপারেশন করি তখন আমার সাইমেন্টালিয়াসলি যখন আমার অপরচুনিটিও বাড়ে, আবার এট দ্য সেম টাইম আমার কস্টিংও বেড়ে যায়, তাই কি না? কস্টিং বাড়ে। কস্টিং বাড়ে স্যার। দেখেন আপনাদের বলছে ডিক্রিজ কস্ট, গ্লোবালে গেলে আমার খরচটা কমে বাট আমার প্রফিট বা রেভিনিউ অনেক বেড়ে যায়, আবার রিস্কও বাড়ে। কারণ আপনি গ্লোবাল কেন যাচ্ছেন? খরচটা কমানোর জন্য তো আপনি বাইরে সোর্স করেন নাকি? এটা কি স্যার সোর্সের ক্ষেত্রে বলতেছেন না ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে বলতেছেন স্যার? তাহলে আমার দুইটাই বাড়তে পারে বা কমতে পারে, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে এডিশনাল রিস্ক থাকে, সাকসেস এন্ড ফেলিওর কিসের ডিপেন্ড করতেছে? রিস্ক মিটিগেশনের ক্ষেত্রে। আপনি গ্লোবাল মার্কেটের রিস্ক যত মিটিগেট করতে পারবেন তত আপনার কি হবে? প্রফিটেবিলিটি বাড়বে। Uncertainty of demand and price drives the value of the building flexible production capacity. আচ্ছা, এটা পরের ব্যাপার। তাহলে এইটুকু আমাদের মাথায় আছে যে একদম বেসিক বিল্ডিং ব্লকস। গ্লোবালি যখন আমরা অপারেশন করতে যাই, আপনি সোর্সিং করেন বা আপনি ডিস্ট্রিবিউশন করেন, দুইটা ক্ষেত্রে আপনার রেভিনিউ ইনক্রিজের সুবিধা আছে, বা আপনি কম দামে কি করতে পারেন? প্রফিট, আপনি জিনিসপত্র সোর্সিং করতে পারেন। দ্যাট এসেনশিয়ালি গিভ লেসেন ইওর আপনার কস্ট, তাই না? তো কস্ট কমতেছে, আপনার প্রফিটেবিলিটি বাড়তেছে। এট দ্য সেম টাইম উই অ্যাসিউম আ লট অফ রিস্ক, যেটা হয়তো আমার নরমালি কান্ট্রি ইনসাইডে অপারেশন করলে লাগতো না। হ্যাঁ, আমাকে বাইরে যাওয়ার কারণে কি হচ্ছে? এই রিস্ক গুলো লাগতেছে। যেমন আপনাদের এখানে চিটাগাং এর লোকজন আছেন? কেউ চিটাগাং এর আছেন? নেই, হ্যাঁ, রেসপন্স করছে না মনে হয়, নেই স্যার। আছে। এই মনে হয় স্যার। আচ্ছা, চিটাগাং এর আমার পরিচিত লোকজন আছে। ওনাদের একটা এলাকার ট্রেডিশন হচ্ছে এরা সাধারণত চিটাগাং এর বাইরে বিয়ে শাদী করে না। কথা সত্যি কিনা? আমিও শুনেছি স্যার। হ্যাঁ স্যার এটা শুনেছি। চিটাগাং প্লাস সিলেটের মধ্যে আছে স্যার, বাংলাদেশ সিলেটের সিলেটেও আছে। ট্রেডিশনটা। আচ্ছা, মহদুদ কি বলতেছিলেন? জি স্যার, আমার রিলেটিভরা আছে ওখানে, এটা আমি জানি স্যার। আচ্ছা, তো করে না কারণ অনেক রিস্ক আছে নাকি? তাদের মনে হয় সামাজিক ইয়েটার জন্যই। ফ্যামিলির বাইরে বা এলাকার বাইরে, অঞ্চলের বাইরে বিয়ে করতে সমস্যা কি? যে অঞ্চলের ওই কালচারাল একটা শখ আসে, সবাই তো এক এক কালচারের মানুষ হয়, তাই না? তো আপনি নিজের কালচারে যতটা কমফোর্ট ফিল করেন, এটা হয়তো বাইরের কালচারে যখন যাবেন তখন নানান ধরনের ট্রেডিশন, কালচার, আপনার রিচুয়াল সবকিছু মিলিয়ে দেখা যায় দেয়ার ইজ এ শক, তাই না?
তো এই সমস্যাগুলো আছে। তো সেম উইথ দ্য গ্লোবাল বিজনেস, যে আমরা যখন এক জেলার সাথে আরেক জেলার সম্পর্ক হয় তখন আমরা নানান ধরনের কালচারাল শক পাই। তো আপনি গ্লোবালে যখন বিজনেস করতে গেছেন ইউ সি দিস কাইন্ড অফ শক, তাই কিনা? That's it. তো এই শক গুলোর মধ্যে কি কি আছে, যেমন রিস্ক গুলা কি, যেমন ন্যাচারাল ডিজাস্টার, এটা সবচেয়ে বেশি। তারপরে শর্টেজ অফ স্কিল রিসোর্সেস, যার জন্য আপনি বাইরে যাচ্ছেন। জিওপলিটিক্যাল আনসার্টেনিটি থাকে। টেররিস্ট এখন খুব বেড়ে গেছে। ভলাটিলিটি অফ ফিউল প্রাইস, ওই যে আপনার শিপমেন্ট কস্ট এগুলো বাড়ায় কমে। কারেন্সি ফ্লাকচুয়েশন, আমাদের দেশে তো মোটামুটি স্টেবল। যখনই কোনো পলিটিক্যাল ক্রাইসিস বা ইন্টারন্যাশনাল কোনো ক্রাইসিস দেখা যায়, সারা ওয়ার্ল্ডে দেখবেন যে কারেন্সি খুব ফ্লাকচুয়েট করে। পোর্ট অপারেশনের একটা ইস্যু আছে, যে পোর্টে আপনার কস্টিং আছে, তাই না? আমাদের এখানে পোর্টের আপনার হ্যান্ডলিং হচ্ছে সময় লাগে, তাই না? অনেক সময় লাগে। তো এই সময় লাগার কারণে পোর্টের কস্টিং বেড়ে যায়। আবার আমরা অনেক ব্যবসায়ীরা এটার সুবিধা নেই, নাকি? পোর্ট থেকে আমরা জিনিসপত্র কি সহজে ছাড় করাই ডিমান্ড না থাকলে? ফাইন না হওয়া পর্যন্ত Court damage আসবে। ছাড়ায় না। কি মানে যতক্ষণ পর্যন্ত পেনাল্টি না করবে ততক্ষণ পর্যন্ত রাখার চেষ্টা করে। তাই না? হ্যাঁ, আপনি আনলে ওয়্যার হাউসে কস্টিং আছে, ব্যাংকে আনলে আবার ইন্টারেস্ট গুনতে হয়, তাই না? নানান সমস্যা আছে। কাস্টমার কনজিউমার প্রেফারেন্স শিফট, যে এক এক মার্কেটে আপনার এক এক ধরনের ডিমান্ড শিফট করতে পারে। যেমন কালকে বলতেছিলেন যে এই সৌদি মার্কেটে এখন ওয়ালটনের এসির ব্যাপক চাহিদা, তাই কি না? এর আগে ছিল আপনি সৌদিতে যদি ঘোরাঘুরি করেন তাহলে দেখবেন যে জেনারেল এসির খুব চাহিদা। এখন জেনারেল এসি যদি ইন্টারন্যাশনাল মার্কেটে, জেনারেল এসি কি চেনে এরকম? আপনারা যে ইউরোপ বা বিভিন্ন দেশে ঘুরেন, দেখছেন কিনা জেনারেল এসি? খুব কম। হ্যাঁ, আপনি সফটওয়্যারও খুঁজে পাবেন না জেনারেলের নাম। কিন্তু ইউএস আপনার সৌদি মার্কেটে দেখছি যে জেনারেল খুব মার্কেট, আমাদের দেশে একসময় জেনারেল খুব আপনার ইয়ে করছিল, মার্কেট ডমিনেট করছে। এটা কি সৌদি মার্কেটের একটা ইনফ্লুয়েন্স কিনা আল্লাহ জানে, স্যার তাই না? জেনারেল কি কোনো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড নাকি এটা একটা? ফুজিৎসুর একটা ব্র্যান্ড, ফুজিৎসু জাপানিজ। এখন আমি যদি ওই মাঝে মাঝে আপনার রিমোট হারাই গেলে কিছু কিছু সফটওয়্যার আছে যেগুলো দিয়ে আপনি মেনটেন করতে পারেন, তাই না? যেমন আপনি শিওমির বা অন্যান্য মোবাইল ফোনের দেখবেন যে আপনার ওই রিমোটের সফটওয়্যার পাওয়া আছে, আইআর ব্লাস্টার আছে। তো ওইখানে জেনারেলি কোনো ব্র্যান্ডই খুঁজে পাই না, বুঝে গেছে? তো যদি এত নাম করা ব্র্যান্ড হইতো তাহলে তো থাকার কথা ছিল, তাই না? আচ্ছা, তারপরে দেখেন হচ্ছে ওয়ালটনের নাম কি আছে? তারপরে দেখেন পারফরমেন্স অফ সাপ্লাই চেইন পার্টনার্স, আপনি যাদের থেকে সোর্সিং গুলা করতেছেন বা ওইখানে যেসব ট্রান্সপোর্টেশন কোম্পানিগুলো আছে তাদের পারফরমেন্স গুলা কেমন? লজিস্টিক ক্যাপাসিটি, ফোরকাস্টিং এন্ড প্ল্যানিং অ্যাকুরেসি, এটা একটা বিপজ্জনক এরিয়া। সাপ্লাই চেইনের খুব বেশি কাজে লাগে ফোরকাস্টিং, আমরা চ্যাপ্টার 7 এগুলো শিখবো। সাপ্লায়ার প্ল্যানিং, কমিউনিকেশন একটা বড় সমস্যা। হ্যাঁ, যে বাংলাদেশে আসছে, আজকে দেখলাম ওই যে বাসার সোফার কভার কিনতে গেলাম, ওইখানে গিয়ে দেখি 2 সৌদি আপনার ম্যাট্রেস কিনতে আসছে। তো এরা নিজেদের মধ্যে কথা বলে কি সুন্দর বাংলায় আবার বোঝা গেল, ভালোই লাগলো। তো এই কমিউনিকেশন একটা বড় প্রবলেম আমরা ফেস করি হচ্ছে চায়নায় গেলে, তাই কিনা? জি স্যার। আর কোথায় ফেস করছেন? ইউরোপের কয়েকটা কান্ট্রি তো কমিউনিকেশনের প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে না? মেক্সিকো তো একই অবস্থা। মেক্সিকো ওরা তো স্প্যানিশ বলে, ইংলিশ একদম খুব একটা জানে না ওরা। কানাডায় গেলে অতি বিপদে পড়বেন, কানাডায় মন্ট্রিলে গেলে সব ফ্রেঞ্চ।
হ্যাঁ ওখানে তো স্প্যানিশ। আর টেকনোলজি ইনফ্লেক্সিবিলিটি থাকে, যে পুরোনো লেগেসি টেকনোলজি হলে আপনার সমস্যা পড়তে হয় যে আপনার ওরা করতে পারে না, ইন্টিগ্রেট করতে পারে না। তো আমরা এই জন্য কি করি, যখন অফশোরিং করি এই জিনিসগুলো কনসিডার করে আমাকে কি করতে হয়, টোটাল কস্টটা আমি যেন মাথায় রাখি। কি কস্ট, শুধু যেন আমি কস্ট সেভ করার জন্য যেন না, যে কস্টের সাথে যারা আরো অ্যান্সিলিয়ারি জিনিসপত্রগুলো আছে এইগুলো আমার যেন মাথায় থাকে। ধরেন আপনি চায়না থেকে শিপমেন্ট করতেছেন, তো আমি যখন সোর্সিং এ যারা আছি তারা কি ফিউল প্রাইস বা শিপমেন্টের কস্টগুলোর একটা অ্যাভারেজ বের করে নিছি, বা আমি কস্টিংটা কি কস্ট কার্ভটা একটু যারা শিপমেন্ট করে বা কার্গো শিপমেন্ট করে বা আপনি কন্টেনার কিনতেছেন, কন্টেনার আনতেছেন, এই জিনিসগুলা আপনি তাদের কাছে এই কস্টিং এর কার্ভটা কি দেখে নিচ্ছেন কিনা, যে কোন মাসে কি পরিমাণ কস্টিং থাকে। সাপ্লাই চেইন হেডে আছেন অনেকে, বলেন সব বছরে সব মাসে কি কস্টিং সেম থাকে? না স্যার, থাকে না। থাকে না। স্যার থাকে না স্যার। সেম উইথ দ্য ডলার প্রাইস, না স্যার ডলার প্রাইসে তো ওঠানামা করে। তাহলে আমরা যখন এলসি খুলি তখন কি আমরা বাইন্ড করে নেই কিনা, ফরওয়ার্ড বাইংটা করে কিনা? ফরওয়ার্ড প্রাইস বলতে কি বলছেন স্যার? মানে আপনি ব্যাংকের সাথে তো কন্ট্রাক্টে চলে আসেন এলসি যখন খুলেন, যে ভাই অমুক তারিখে আমার পেমেন্টটা হবে, তো ওই দিনের রেট যাই থাকুক না কেন আমি আপনাকে 80 টাকাই দিব, এরকম একটা কন্ট্রাক্ট করেন না আপনারা? এটাকে ফাইন্যান্সের ভাষায় আমরা বলি হেজিং। আপনি রিস্কটা অ্যাভয়েড করতেছেন, অর্থাৎ আমার ওই দিনে যেই প্রাইসটাই থাকুক না কেন আপনি ব্যাংকের সাথে একটা কন্ট্রাক্টে চলে আসলেন যে আমি 80 বা 90 করেই দিব, ওখানে 100 হোক বা 70 হোক লাভ লস তোমার, কিন্তু আমি এই রেটটাই দিব, এভাবে কন্ট্রাক্ট করা থাকে। করি কিনা? অ্যাপ্লাই করে দিছি। তাইলে এগুলা করলে আপনার কি হবে, অনেক কস্টিং আপনারা সেভ করতে পারবেন। বুঝতে পারলাম? তাহলে এই কার্ভটা দেখা যে কখন কি ধরনের প্রাইস আসতে পারতেছে, তখন তো আপনি কস্টিং গুলা মেজার করতে পারবেন যে গত বছর বা গত 2-3 বছর ধরে এই মাসগুলাতে এই ধরনের আপনার কস্টিং গুলা গেছে, তো আমার হয়তো এরকম যাইতে পারে, এরকম ভাবে আপনি কস্টিং গুলা করবেন, নাকি যখন তখন জাস্ট ফোন দিয়ে করে ফেলেন, তাই না? আসলে একটা এলসি পর আরেকটা এলসি থাকে, তো যখন যেটা করার দরকার মানে নির্দেশনা আসে তখন সেটাই করি। আসলে ওই প্রাইসটা বা ডলারের প্রাইস নিয়ে ওরকম করে বার্গেনিং করে দেখি না। তো এইগুলো একটু নিজেরা যেহেতু কন্টিনিউয়াস করেন, নিজেদের আপনারা রাখেন, ওইরকম একটা কার্ড করে রাখেন যে আমার অমুক মাসে এটা হয়, অমুক মাসে ওইটা হয়। হ্যাঁ, এটা আপনারা করে রাখতে পারেন। করলে হবে কি আপনার পরবর্তী ডিসিশন নিতে খুব সুবিধা হয়, বা যখন প্রাইস নিয়ে বার্গেনিং করেন বা কি হইতে পারে না হইতে পারে, এগুলো আমাদের খুব সুবিধা হয় আর কি। তাইলে অফশোরিং ফেল করেছে মোটামুটি 2টা কারণে বলতেছে, যে ফোকাসিং এক্সক্লুসিভলি অন কস্ট রাদার দেন টোটাল কস্ট, আর হচ্ছে ইগনোরিং ক্রিটিক্যাল রিস্ক ফ্যাক্টর। এই 2টা কারণে আমাদের সাধারণত অফশোরিং গুলা ফেল করে। তো এখানে কি কি আছে, যেমন আপনি যখন অফশোরিং করতে যান বা আউটসোর্সিং করতে যান, তখন আপনার হচ্ছে কি ওইখানে একটা লিড টাইমটা বেড়ে যায়, ইনফরমেশন গ্যাপ দেখা দেয়, প্রোডাক্টের কোয়ালিটি ডিস্টর্ট হয়, ক্যাশ ফ্লোর একটা ব্যাপার স্যাপার আছে, অনেক সময় ক্যাশ মারাও যায়, তাই না? আপনার লস হয়। তারপর হচ্ছে কমপ্লেক্সিটি আমরা যতটুকু মনে করি তার থেকে অনেক সময় বেড়ে যায়। কেমন, আপনার অনেক সময় যারা সাপ্লায়ার চায়না থেকে সাপ্লাই করে, ফার্স্ট 2টা শিপমেন্ট হয়তো ঠিক করছে, থার্ড শিপমেন্টটা হয়তো আপনার ঠিক মতো নাও আসতে পারে। তো আপনাকে দেখা যাচ্ছে যে আপনি হয়তো এখান থেকে বসে সবকিছু চিন্তা করছেন, কেনাকাটা করবেন, কিন্তু যখন শিপমেন্ট গুলো হয় তখন ওইখান থেকে লোক বসায় রাখতে হয়, তাই কি না? অথবা আপনি যদি লোক না রাখেন তাহলে আপনি থার্ড পার্টি দিয়ে করাইতে হয়, তাহলে কস্ট বাড়তেছে। তো যে কস্ট আপনি সেভিং এর জন্য যাচ্ছেন, আমার তো আস্তে আস্তে দেখেন ওই মনিটরিং এর জন্য আমার কস্ট কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, তাই কি না? জি স্যার।
তারপর হচ্ছে অনেক কোম্পানি আবার এটা অ্যাভয়েড করে কিভাবে, কিছু কিছু কোম্পানি দেখছি যে চায়নার একটা বেনিফিট আছে, আপনি যদি চায়নায় একটা অফিস খুলেন আপনি ওইখানে 10 জন লোক দেশি লোক নিয়োগ দিতে পারবেন আর কি। তো এই সুবিধাটা আবার অনেক কোম্পানি নিচ্ছে বাংলাদেশে, যে ওই চায়নায় বসে অফিস খুলে রাখছে, 2 জন চাইনিজরে ধরেন বেতন দিতেছে আর 8 জন বাংলাদেশিকে, ওই বাংলাদেশিরা ধরেন নিজেরাই বিজনেস করতেছে, বা আপনার কোম্পানির নাম হয়ে সে হচ্ছে ওই যখন শিপমেন্ট থাকে শিপমেন্টের সময় সে কাজ করে, আর বাকি সময় সে হচ্ছে বিভিন্ন এলাকায় সোর্সিং করে তার নিজের বিজনেস করে, বা আপনার ওই ভিসাটা সে পাওয়ার জন্য আপনাকে হয়তো উল্টা বেতনের জায়গায় আপনাকে টাকা দিচ্ছে, এরকম হয়। এটা আমরা জানি স্যার, অনেকগুলো অফিস আছে এরকম স্যার, বিশেষ করে বাঙালিরাই মেনটেন করে। ঠিক আছে, তো অনেক সুযোগ সুবিধা আছে আর কি এভাবে। আবার এখন তো দেখি স্যার একদম 4-5টা অফিসের সঙ্গে অ্যাড থাকে, হ্যাঁ ওদের সঙ্গে যোগাযোগ করলে ওরা যে কোনো ভাবে ম্যানেজ করে দেয় আর কি, প্রি ইন্সপেকশনও কমপ্লিট করে দেয়। হ্যাঁ, অনেক সুযোগ সুবিধা আছে। তাহলে টোটাল কস্টে আপনার দেখেন পারফরমেন্স ডিমেনশন, অ্যাক্টিভিটি এফেক্টিভ পারফরমেন্স এমন ইমপ্যাক্ট অন অফশোরিং কি কি আছে। অর্ডার কমিউনিকেশন, সমস্যা হচ্ছে অর্ডার প্লেসমেন্ট করতে অনেক সমস্যা হয়, প্রাইসিং এর সমস্যা হয়, মোর ডিফিকাল্ট ইন কমিউনিকেশন। সাপ্লাই চেইন ভিজিবিলিটি, এটা সমস্যা হচ্ছে শিডিউলিং এন্ড এক্সপেডিয়েটিং, যেটা করা হয় তাড়াতাড়ি কাজটা করা, এটা হচ্ছে আপনার অনেক সময় হয় না, যার কারণে পুয়ার ভিজিবিলিটি থাকে আর কি। র মেটেরিয়াল কস্ট, সোর্সিং অফ র মেটেরিয়াল, এটা আমাদেরকে এফেক্ট করে। কুড গো ইদার ওয়ে ডিপেন্ডিং অন দ্য ম্যাটেরিয়াল সোর্সিং, যে কোত্থেকে আপনার ম্যাটেরিয়ালটা সোর্স করতেছেন এটার উপর ডিপেন্ডস করে। ওই যে অনেকে বলেন যে কেনার সময় প্রফিট করা বা কোয়ালিটি এনশিওর করা। অনেক সময় দেখেন যে আপনি ধরেন কিছু প্রোডাক্ট আমরা তো মোটামুটি এলাকাগুলো আমরা জানি যে একদম ডেজিগনেটেড করা, তাই না? শেনজেনে কেন যাই আমরা, গুয়াংজোতে কেন যাই, ইউতে কেন যাই, 3টা মার্কেটে। চায়না যান না কেউ? স্যার হার্ডওয়্যারটা হার্ডওয়্যার করতে জানি গুয়াংজু থেকে স্যার। গুয়াংজোতে জানি। ইউতে সাধারণত যাওয়া হয় হচ্ছে সোর্স গুলোকে আরো রিফাইন করার জন্য স্যার, ভালো সোর্স গুলো ওখানে পাওয়া যায়, কোথায় থেকে পাওয়া যাবে। হ্যাঁ স্যার। আচ্ছা, শেনজেনে আমরা কোনো কাজ করি না স্যার, জানি না। আচ্ছা, ইলেকট্রনিক্স জিনিসের জন্য তো যে শেনজেন বা হাইটেক পার্ক গুলা ওইখানে আছে, তো ওইখান থেকে সোর্সিংটা ভালো। আপনি যদি গুয়াংজোতে যান, গুয়াংজো হচ্ছে ওদের ইয়ের গুলো আপনার ওই যে ম্যাক্সিমাম জুয়েলারি আইটেম। জি, গুয়াংজোতে আপনার জুয়েলারি আইটেমটাও পাওয়া যায়। জুয়েলারি আইটেম, আপনার ফ্যাশন আইটেম, অনেক দেখবেন নামি দামি ব্র্যান্ডের ওভেন আইটেম যেগুলো আছে ওগুলো প্রচুর পাওয়া যায় ওইখানে, খুব কম খরচে পাওয়া যায়। আমার সাথে মাঝে মাঝে দেখা হইতো কি, ওই যে আপনাদের বড় বড় ইম্পোর্টারদের সাথে বা আপনারাও যারা যান বাংলাদেশের মোটামুটি এলিট ক্লাস যারা আছেন তাদের সাথে দেখা হইতো আর কি। তো দেখতে আলাপ করতো যে গঞ্জ থেকে একবারে 20টা 30টা গেঞ্জি কিনে নিয়ে আসছে খুব কম দামে। তো এটাও করা যায়। আবার বাংলাদেশে অনেক গার্মেন্টস এর লোক গঞ্জতে যায় হচ্ছে মডেলটার জন্য, ধরেন 1-2টা জামা কাপড় নিয়ে আসলো। বাংলাদেশে এখন চাইনিজ কাপড় জামা ভর্তি, আপনারা যদি মার্কেটে যান খেয়াল করছেন ফ্রক খুব চায়না থেকে আমি প্রচুর পাওয়া যায় আর কি, আবার শর্টেজও থাকে। কিন্তু স্যার দামও অনেক ভালো, বাংলাদেশের চেয়ে অনেক ভালো। তো আপনার ওইটা করা যায় গঞ্জতে। সাংহাইয়ে আবার হাইটেক পার্ক আছে, বড় বড় কোম্পানিগুলো সাংহাই অফিস, বেইজিং এ আইটি রিলেটেড অনেক কিছু আছে। তো এই লোকেশন গুলো যদি আমি না যাই না, ধরেন একবার চায়না যেতেছি, তখন দেখলাম যে বুঝে যেতেছে লোকটা হয়তো রিসেন্টলি বিয়ে করছে, ব্রিফিট নিয়ে চায়না যেতেছে, কিন্তু এই লোক যে ইংলিশেও একটা কথা বলবে এই যোগ্যতা নাই, কিন্তু চায়না যেতেছে সে বিজনেস করবে। আমি কি যেতে পারতেছি? সে যখন আপনার ইয়ে করবে, এই সোর্সিং গুলা করতে যাবে, তার তো অনেক সময় লেগে যাবে, তাই না? চায়না সম্বন্ধে জানতে টানতে।
Right. আপনারা কি ফেস করছেন এগুলা প্লেনে? ভাষাটা নিয়ে স্যার ব্যাপক সমস্যা হয়, বিশেষ করে উইচেটে কথা বলতে হয়, আবার মিনিং করে নিতে হয়। স্যার ওখানে একটা সুবিধা আছে, সেটা হলো ওরা যে অ্যাপস গুলা ইউজ করে, হ্যাঁ মানে মোটামুটি ইংলিশে যদি কেউ বলতে না পারলেও যদি লিখতে পারে, হুম লিখে দিলে ওদের ল্যাঙ্গুয়েজ ওটা কনভার্ট হয়ে যায়, অ্যাটলিস্ট মনের জি। ভাবটা প্রকাশ করা যায়। ওই কমিউনিকেশনটা অনেক বেটার ওখানে। হ্যাঁ, উইচেটে এটা করা যায়। উইচেটে ওরা চাইনিজ লিখলে এটা ইংলিশে কনভার্ট করে নেওয়া যায়। আচ্ছা আচ্ছা, আমরা যদি বিআইসিএম থেকে একটা চাইনিজ ল্যাঙ্গুয়েজ অফার করি, লাইক আপনার একদম ওইখানে যে চলা, মানে আমাদের ভাষায় লোকাল ভাষা বললে চলারেবল, ইংলিশ বাংলা মিলাই বললাম আর কি, যে আপনি মোটামুটি চলতে পারবেন, খুব ভালো হবে স্যার। দাম দর করতে পারবেন, কেমন হবে? জি স্যার। জি স্যার, ভালো হবে স্যার। খুব ভালো হবে স্যার। ভালো হবে স্যার। দেখি তাহলে ওদের মিনিস্ট্রির সাথে একটু কথা বলি। লাইক আপনারা হয়তো এক সপ্তাহ 1.5 সপ্তাহ ট্রেনিং করলেন আর কি, করলে আমার মনে হয় মোটামুটি ভাষাটা শিখতে পারবেন। হ্যাঁ স্যার, ভালো হবে স্যার, ভালো হবে। আমাদের তো আর লেখাপড়ার দরকার নেই, আমরা জাস্ট মুখে এক্সাক্ট কিছু বললাম, কমিউনিকেশন আর কি স্যার। হ্যাঁ স্যার কমিউনিকেশন। 10-15টা ল্যাঙ্গুয়েজ মানে সেন্টেন্সও যদি আমি শিখতে পারি, আমার জন্য ওখানে থাকা বিজনেস খাওয়া না। কমিউনিকেশনের যে ওয়ার্ডস গুলো ওগুলা বেশি ইম্পর্টেন্ট আর কি, আমি মনে করি জি স্যার। হেল্প করে, কারণ আমি রেগুলার চাইনিজদের সাথে হোয়াটসঅ্যাপে করি, জি। তো সেই ক্ষেত্রে যদি চাইনিজে কনভারসেশন করা যায়, দেখা যায় অনেক বার্গেনিং ইজি হয়ে যায় তখন। ইজি হয়ে যায়, রাইট। যেমন চায়নায় যদি দাম জিজ্ঞেস করা হয় দোশাও, তাই না? জি স্যার। বলেন কিনা দোশাও? আচ্ছা, শাও। আর আমরা শাওমি বলি, এটা কি বলে? শাওমি। শাওমি। শাওমিকে চাইনিজ ভাষা বলে শিয়াওমি। শিয়াও মানে ছোট। শাওমি ছোট। আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে অন টাইম ডেলিভারি বা লিড টাইম আনসার্টেনটি থাকতে পারে। তো এগুলো হচ্ছে মোটামুটি আমার টোটাল কস্টের এলিমেন্টস গুলো আর কি, যেগুলো আমরা কি করব যখন অফশোরিং করতে যাই, এই সব কিছু মাথায় নিয়ে দেন আমরা কি করব, অফশোরিং করব। অনেক সময় দেখা যায় যে ইটস বেটার টু ইম্পোর্ট ফ্রম রাদার দেন চায়না টু ইন্ডিয়া। হ্যাঁ, ইন্ডিয়া থেকে অনেক সময় আমার ইম্পোর্টটা করলে সুবিধা হবে। যেমন কিছু কিছু ক্ষেত্রে, যেমন আপনি যদি চায়না থেকে আপনার ধরেন শিয়াওমি সেট বা টেলিভিশন আনেন, গ্লোবাল ব্র্যান্ড পাওয়া খুব কঠিন। ইন্ডিয়া থেকে আবার যদি ইম্পোর্ট করেন, সব গ্লোবাল ব্র্যান্ড, তাই না? তো অনেক সময় আপনার সুবিধার জন্য দেখা যায় যে নিয়ার শোরিং, এই কথাটা আমরা কি বলি, কনসেপ্টটা কি? একটা হচ্ছে অফশোরিং, নিয়ার শোরিং, আর একটা হচ্ছে ইনশোরিং। তিনটা কনসেপ্ট মনে থাকবে, আপনাদের বইতে নাই, এটা একটু মনে রাখেন। একটা হচ্ছে কি বললাম আমরা, অফশোরিং, নিয়ার শোরিং, আর একটা হচ্ছে ইনশোরিং। যেমন ট্রাম্প আসার পরে সব ইনশোরিং এ পাঠাইলো, যে দেশের ভিতর থেকে আপনি আউটসোর্স করবেন। কথাটা বুঝাতে পারছি? আপনি নিজে প্রডিউস করেন না, আপনি নিজে প্রডিউস না করলে বাইরে থেকে যে জিনিসটাই নিবেন সেটাই হচ্ছে আপনার জন্য আউটসোর্সিং বা সোর্সিং করেন। এটা যে লোকাল সোর্সিং করেন, মানে আপনার ইনল্যান্ড থেকে করেন, ডোমেস্টিক থেকে করেন, আমরা এটাকে বলি ইনশোরিং। এটা যদি আপনার বর্ডারের কাছে কান্ট্রি থেকে করেন, তাহলে বলে আমরা নিয়ার শোরিং। আর এটা যদি ধরেন অনেক দূর থেকে করেন, ইউনিট শিপমেন্ট, ওই নানান ধরনের আপনার এয়ার শিপমেন্ট দরকার আছে, বা জাহাজ বা ভেসেলের শিপমেন্ট দরকার আছে, তখন আমরা বলি এটাকে অফশোরিং। আচ্ছা, তাহলে ধরেন এই ইউএসএ ট্রাম্প আসার পরে অনেক কোম্পানি মেক্সিকোতে চলে গেছে, তাহলে মেক্সিকোতে যাওয়া হচ্ছে কি শোরিং হবে? এটা নিয়ার শোরিং। ইউএস এর জন্য এটা নিয়ার শোরিং। যেমন বাংলাদেশের ক্ষেত্রে আমরা ইন্ডিয়া থেকে যত কিছু করি না কেন, এগুলোকে আমরা কি বলছি, নিয়ার শোরিং। বার্মা থেকে আনি, নিয়ার শোরিং। এই দুইটাই তো আমাদের বর্ডার। চায়না থেকে গেলে তখন আমরা কি বলতেছি এটাকে, আউটসোর্সিং, অফশোরিং। অফশোরিং, ঠিক আছে। তাহলে কি এলিমেন্টস অফ টোটাল কস্টে আমরা কি কি আসতেছে, সাপ্লাই, সাপ্লায়ার প্রাইস, টার্ম,
ডেলিভারি কস্ট, ইনভেন্টরি এন্ড ওয়্যারহাউসিং, কস্ট অফ কোয়ালিটি, কাস্টমার ডিউটিস, কস্ট অফ রিস্ক এন্ড এক্সচেঞ্জ রেট। এগুলো আমরা একটু আগেও দেখলাম। স্যার কস্ট অফ কোয়ালিটিটা কি স্যার? কস্ট অফ কোয়ালিটিটা হচ্ছে যে আপনি ধরেন চায়নায় গেছেন, কিন্তু যে কোয়ালিটির জিনিসটা পাওয়ার কথা সেই কোয়ালিটিতে পাচ্ছেন না, ঠিক আছে? আপনার হয়তো রিওয়ার্ক কোয়ালিটি হইতেছে, মালটা আসলো, মালটা ফ্র্যাজাইল, বা আপনি দেখলেন যে কোনো ধরনের আপনি ব্রেকডাউন আছে, তো আপনি এগুলো হচ্ছে কস্ট অফ কোয়ালিটি। এটা কিভাবে ইফেক্ট করে স্যার? ইফেক্ট ফেলে কিভাবে স্যার? কিভাবে এটার উপর প্রভাব পড়ে স্যার? আচ্ছা, এটা আমরা সাধারণত রিওয়ার্ক দিয়ে করে থাকি। আপনি যখন ধরেন একটা এই যে গার্মেন্টসে কোয়ালিটি চেক দেয় না, জি স্যার। কোয়ালিটি চেকের পরে আপনি দেখলেন যে 100টা শার্ট প্রডিউস করছেন, 10টার মধ্যে ঝামেলা আছে, কোথাও সুতা লেগে আছে, কোথাও বাটন হয়তো প্রপার প্লেসমেন্ট হয় নাই, তাহলে এই যে এই জিনিসগুলো আবার কি রিডু করতে হবে না? এই রিডুটা হচ্ছে কস্ট অফ কোয়ালিটি। হ্যাঁ, আপনি প্রপার কোয়ালিটিটা মেনটেন করতে পারতেছেন না, এই যে রিডিউ করা, আরো আপনার হয়তো নতুন করে আবার নতুন অর্ডার, এইগুলো হচ্ছে কস্ট অফ কোয়ালিটি আমরা হিসাবে ট্রিট করি। আপনাদের একটা এক্সট্রা ক্লাস হবে 6 সিগমার উপরে, হ্যাঁ, ওইখানে এইগুলো আরো ভালো করে শেখানো হবে। আচ্ছা, এবার দেখি রিস্ক কোনগুলো ইনভলভ আছে। আমার ডিসরাপশন থাকে, ডিসরাপশন অনেক ধরনের হতে পারে, ন্যাচারাল ডিজাস্টার, ওয়ার, টেররিজম, লেবার ডিসপিউট, সাপ্লায়ার ব্যাংক্রাপসি। আচ্ছা, আমাদের মেয়েদের একটা বড় মার্কেট দেখলাম গার্মেন্টস এর, কোথায় আজকে দেখছেন কিনা? জর্ডানে। খেয়াল করছেন এটা নিউজটা? এইটা কিন্তু একটা পজিটিভ দিক, যে সৌদিতে গেলে তো একদম বাসা বাড়িতে আপনারা জানেন কি অবস্থা, বা জর্ডানে গেলে তারা যদি গার্মেন্টসে কাজ পায়, যেমন মরিশাসে আপনারা জানেন অনেক বাঙালি গেছে বা ইন্ডিয়ানরা আছে, ওই গার্মেন্টসে প্রচুর কাজ করে, তো এটা তো একটা পজিটিভ দিক, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে ডিলে হইতে পারে, ইনফ্লেক্সিবিলিটি থাকতে পারে, পোর কোয়ালিটি বা ইল্ড, সিস্টেম রিস্ক থাকতে পারে। সিস্টেম রিস্ক আর আনসিস্টেমেটিক রিস্ক এগুলো আমরা জানি। সিস্টেমেটিক রিস্ক, আনসিস্টেমেটিক রিস্ক একটু আলোচনা করলে ভালো হতো। আচ্ছা, সিস্টেমেটিক রিস্ক যখন বলবে, এটা হচ্ছে সিস্টেম টোটাল হচ্ছে আপনার কি এফেক্টেড থাকে। ধরেন কোন একটা ইন্ডাস্ট্রি বা কোন একটা দেশ যখন আপনি কোন ধরনের পলিটিক্যাল আনরেস্ট হয়, তখন সব ধরনের কোম্পানি এখানে ইনভলভ না? জি স্যার। তাইলে সিস্টেমেটিক রিস্ক। এখন ধরেন ইয়ের জন্য কোভিড-19 ছিল, পুরো বাংলাদেশের সব ইন্ডাস্ট্রির জন্য সিস্টেমেটিক রিস্ক। জি স্যার। এক্সেপ্ট কোন কোম্পানি, কোন ইন্ডাস্ট্রি? ফার্মেসি, ফার্মাসিউটিক্যাল স্যার, তাই না? আর ফুড স্যার কি ছিল? ফুড তো আপনার পাইছে, কোভিডে পাইছে যে পরিমাণ। আমার প্রান্ত স্যার সেই পরিমাণ ব্যবসা করেছে স্যার এই ফুডে, ডেইলি শপে খোলা রেখে। আচ্ছা, হ্যাঁ স্যার, হিউজ ব্যবসা করেছে তারা। ওই বেস্ট বাইয়ের মাধ্যমে? হ্যাঁ, বেস্ট বাইয়ের মাধ্যমে। বেস্ট বাই করছে, হ্যাঁ বেস্ট বাই করছে। আপনারা কিভাবে কাটায় উঠছেন, আপনারা যে যে ইন্ডাস্ট্রিতে ছিলেন? আমরা স্যার ম্যাটাডোরের স্যার বল পেনে স্যার খুবই মানে খারাপ অবস্থা গিয়েছিল আর কি স্যার তখন। প্রায় আমরা, কারণ সকল স্কুল কলেজ অফিস মোটামুটি তো তখন বন্ধই ছিল একদম। হ্যাঁ, একদম খুবই ডিস্ট্রিবিউটর এন্ড এবং ইন্টারনাল কর্পোরেট সেলস এগুলো ছাড়া তেমন কোনো রিটেল সেল মানে করাই যায়নি। প্রায় বর্তমানে যেমন যে সেলটা আছে তার থেকে প্রায় 6-9 কোটি এরকম বিক্রি করা হতো আর কি। তো অনেক সময় দেখা গেছে একদম 5 কোটি পর্যন্ত আমাদের সেল হয়েছে, একদম সর্বলোয়েস্ট। এখন কেমন, মানে নরমাল মার্কেট? এখন ভালো স্যার, এখন ভালো, এখন অনেক ভালো। বেস্ট বাইয়ের মার্কেটে তো আপনি হারাইছেন। ম্যাটাডোর তো অনেক দিন ধরে প্লাস্টিক নিয়ে ইনভলভ, তাই না? জি স্যার। ম্যাটাডোরে কিন্তু অ্যাকচুয়ালি স্যার বল পেন নিয়ে এবং স্যার ওই যে পলিফিট যেটা আর কি পাইপ, পিভিসি পাইপ, এইটা এই দুইটা আইটেম নিয়ে আর কি স্যার তারা বাজারে আছে আর কি স্যার, স্টেশনারি আইটেম এগুলো আর কি। যেটা যে লস হয়েছে স্যার, এটা রিকভারি করার মতো না, আর রিকভারি হবে না। হবে ইনশাআল্লাহ, কি বলেন?
হবে, এটা এটা আসলে হবে জাহাজ নোঙ্গর আস্তে করার আস্তে জায়গা হবে। পাইতেছে না আপনি। না, কিন্তু মানে এটা বিজনেস টু বিজনেস ভেরি করে স্যার, মানে বিশেষ করে রিটেলার যারা তারা মানে অনেক এফেক্টেড হয়েছে স্যার। হ্যাঁ, রিটেলাররা খুবই বেশি এফেক্টেড হয়েছে, কারণ বড় বড় কোম্পানিগুলো কিন্তু রিকভারি করে ফেলবে, কারণ তারা হ্যাঁ, তাদের সেলস যেভাবে হোক সেটা বুস্ট আপ করে ফেলবে। বাট হ্যাঁ। ছোট ছোট যারা আছে রিটেলার আছে তারা খুব সাফার হয়েছে আর কি। শিপলুর তো ঈদে ভালো সেল হওয়ার কথা। ঈদ স্যার আমাদের তো ঈদই পাইনি স্যার, আমাদের তো সিজন মানে কোনো সিজনই পাইনি আমরা। ঈদে না মার্কেট খোলা ছিল? না স্যার, একদম লাস্টে মনে হয় 7 দিন না 10 দিন খোলা ছিল। হ্যাঁ, আর এরকম 7 দিন না 10 দিন খোলা হ্যাঁ, ছিল। 7 দিন আর 10 দিন খোলা ছিল। আর এবং মানে ফার্স্ট ইয়ারে তো একদমই পুরো একদমই বন্ধ ছিল। হ্যাঁ, ফুললি লকডাউন ছিল। মানে হ্যাঁ। রোজা তো মানে আমাদের সারা বছর মনে করুন আমরা অনেক শোরুম আছে যেগুলো ব্রেক ইভেনই থাকে, ওইটা আমরা মানে রোজাতে অথবা মানে হ্যাঁ। ঈদে এবং উইন্টারে। তো পুরো 3টে সিজনই আমাদের জন্য মানে একদম লকডাউন ছিল ফার্স্ট ইয়ারে। আচ্ছা। শিপলুরে কি বাইরের কোনো ব্র্যান্ডের কাপড় আনতে পারেন না? স্যার বাইরের ব্র্যান্ড আসলে কি আমাদের তো আমাদের মানে যে ডিউটি, হ্যাঁ হুম। আমাদের তো ডিউটি স্ট্রাকচারে বাইরের ব্র্যান্ড যদি আপনি নিয়ে আসেন তাহলে আপনার নর্মাল ডিউটির চেয়ে প্রায় অনেক বেশি দিতে হয়। সেটা মানে আমাদের দেশে মানে যারা বায়ার তাদের জন্য এটা মানে প্রাইসটা অনেক অনেক বেশি হয়ে যাবে। না, আপনাদের তো ফ্যাক্টরি আছে, আপনারা এখানে ওদের মডেল আই না ওদের থেকে বানায় দিয়ে দিতে পারেন হ্যাঁ, অ্যাসেম্বলি করে। সেটা তাহলে তো সেটা স্যার কপি হয়ে গেল, সেটা তো আর মানে একদম অথেন্টিক ব্র্যান্ড হইলো না, ওদের থেকে ইয়েটা নিলেন, ওই যে কি বলে আপনি লাইসেন্স বা ফ্রাঞ্চাইজিটা নিতেই পারেন। ফ্রান্সাইজ। হুম। হ্যাঁ, ওই ফ্র্যাঞ্চাইজি নেওয়া যায় স্যার, ফ্র্যাঞ্চাইজিটা নিলে কিন্তু ফ্র্যাঞ্চাইজিরও আবার সেটা আবার একটু ওই যে বাংলাদেশ ব্যাংক থেকে আবার পারমিশন নিতে হয়, মানে অনেক ঝামেলা আছে। ভালোই ছিল। আপনার ধরেন এই যে পুমা আসে, আপনি যদি মার্কস স্পেন্সার নিয়ে আসেন বা ভালো কয়েকটা ব্র্যান্ড, হয়তো দামি শার্ট না, ধরেন এই যে ইয়েতে গেলে আপনার যমুনায় দেখলাম যে হাইয়েস্ট প্রাইসের আপনার শু দেখলাম 30,000। হ্যাঁ আছে, কিন্তু ওই যে স্যার যমুনা একটা ব্র্যান্ড মানে ওরা স্প্ল্যাশ ওই যে ইন্ডিয়ান ওইটা চেইন আর কি, ওদেরকে নিয়ে কিন্তু দেখবেন স্যার ওই ওদের ওই স্প্ল্যাশের মধ্যে বসিনি তারপরে কয়েকটা ব্র্যান্ড নিয়ে আসছে, মাল্টি ব্র্যান্ড স্টোর করছে একটা। কিন্তু স্যার প্রাইস রেঞ্জ হচ্ছে যে অনেক বেশি, মানে 4,000 5,000 টাকা করে একটা টি শার্ট এভাবে বিক্রি করছে। তো ওইটা স্যার সিগমেন্ট কাস্টমার সেগমেন্ট একদম ভেরি লো হয়ে যাবে তখন। না, আমি এটা যদি আপনি নিজের ফ্যাক্টরিতে করে, জি তাহলে আমরা তো এখানেই প্রোডাকশন করছি, তাই না? জি পুরো একটা লাইসেন্স নিয়ে যদি আপনি সামনে কিছু দিয়ে ধরেন দেখা যাবে কি আপনি এখানে হয়তো একটা টি শার্ট আপনি 200 টাকা করতেছেন, লাইসেন্সটা থাকলে হয়তো আপনি হয়তো 400 টাকা বা 500 টাকা একজন ব্র্যান্ড কিনবে। হ্যাঁ, এই লোকাল ম্যানুফ্যাকচারিং দিয়ে যদি করা যায়, হ্যাঁ এটা সেক্ষেত্রে একটু দেখতে পারেন মনে হয় লাইসেন্সিংটা নিয়ে, মানে আপনার রিটেলার নেটওয়ার্ক আছে, ফ্যাক্টরি আছে, জাস্ট একটা সিল দরকার। জি তাহলে আমরা কিছু বাইরের পোশাক পরতে পারি আর কি। জি স্যার। স্যার বাংলাদেশি পোশাক তো ভালো স্যার, কোনো জামা বাংলাদেশ লাগে নাই, ফিটিং হয় না, এই দুঃখে কিনি না। আপনার জন্য কাস্টমাইজ করতে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, এটাই সমস্যা। কিন্তু আমি চায়নায় দিয়ে মার্কস স্পেন্সার গেছি, কি সুন্দর শার্টটা ফিটিং হয়, আমি বুঝি না। বাইরের জামাগুলো খুব সুন্দর ফিটিং হয়, দেশে আসলে আর মানে ওইটা সাইজ ইউরোপিয়ান সাইজ, আমেরিকান সাইজ গুলা মানে একটু একটু ঢিলাঢালা হয়, ইউরোপিয়ান সাইজ গুলা মানে আমাদের এশিয়ান সাইজের মতোই হয়। আচ্ছা, মানে আমি আমেরিকাও আপনার ইগল বা ব্র্যান্ডের জামা দেখছি যে খুব সুন্দর ফিটিং হয়। হ্যাঁ এই তো স্যার ওইটা সাইজ স্যার মানে প্লাস প্লাস থাকে অলওয়েজ, মানে কারণ নরমাল আপনি যদি লার্জ পরেন তাহলে দেখা গেল যে আমেরিকান সাইজের আপনার মিডিয়াম পরলেই হয়ে যাবে। আচ্ছা, আমেরিকান সাইজ গুলো বেশ বড় থাকে স্যার। আচ্ছা, এটা সত্য, এটা সত্য। আমি স্যার চায়নাতে যে স্যার প্যান্ট কোনোদিন আমি কিনতে পাইনি, কারণ ওদের প্যান্টের সাইজ আমি যেটাই পড়তে সর্বোচ্চ নেওয়ার পরেও দেখি যে আমার ওদের লোকাল সাইজ, ওদের চাইনিজ সাইজ, ওইটা কিন্তু আপনার
মানে নরমালি যদি আপনি যদি মিডিয়াম পড়ে থাকেন এক্সেল নিলে হয়তো বা আপনার লাগতে পারে। হ্যাঁ, আমি এক্সেল পর্যন্ত নিয়েছি, তারপরে হয় না। মানে ওদের আসলে ওদের ছেলেদের তো গঠন একটু ডিফারেন্ট। আমাদের বাংলাদেশে হ্যাঁ, যেমন আমাদের হেলথ যেরকম, আমাদের যে অনেক গ্রোথ ভালো, বাট ওদের সবই চিকনা চিকনা, একদম শুকনা শুকনা। এই Right. কারণে ওদের প্যান্টের ডিজাইন মনে হয় ওরা ওরকমই করে। হ্যাঁ। আমি যতগুলো দোকানে দেখেছি, না ভালো পাইনি। এই জন্য ওই হ্যাঁ। ইয়েটা সুবিধা আর কি। হ্যাঁ, এইটা একটা ইয়ে আছে, বাট আপনি যদি আবার ওই ইয়েগুলো ব্র্যান্ডেড পাই, ব্র্যান্ডেড ব্র্যান্ডেড গুলো গুলো আবার ভালো। ভালো, হ্যাঁ ওইখানে আবার সাইজে একটু কম সমস্যা হয় কিন্তু কম। এই যে বললাম যে আপনি যদি H&M এই যান, H&M এই জি। দেখবেন যে ভালো ভালো সাইজ পাবেন। হ্যাঁ স্যার, H&M এ ভালো আছে, ওগুলোতে ভালো পাওয়া যায়, একদম ভালো। পারফেক্ট সাইজ পাওয়া যায়। চাইনিজ ব্র্যান্ড গুলোতে সমস্যা হয়। হ্যাঁ স্যার, হ্যাঁ, H&M চাইনিজ এবং ব্র্যান্ড গুলোতে সমস্যা। H&M এর যারা স্যার 70 to 80% তো প্রোডাক্ট স্যার বাংলাদেশ থেকে যায়। বাংলাদেশে কারণ হ্যাঁ, শিপমেন্ট বাংলাদেশ থেকে। হ্যাঁ, আমি দেখছি এটা মেড ইন বাংলাদেশ লেখা থাকে। এই বেনিফিটটা কিন্তু নিতে পারেন। জি। যেমন গ্রামীণের সাথে ইউনিক্লো চলে আসছে না, আসছে হ্যাঁ, স্যার, গ্রামীণের সাথে ইউনিক্লো আসছে। ওরে শুধু লোকাল ম্যানুফ্যাকচার যেটা ওইটাই দিতে পারছে আর কি। হ্যাঁ তারপর তো হ্যাঁ। আপনার অন্যান্য ব্র্যান্ডের কাপড় থেকে কিন্তু ওদের কাপড়টা ভালো, বাট কাপড় কিন্তু ভালো, আমার ইউনিক্লোর জি। কাপড় কোয়ালিটি খুব ভালো লাগতেছে। খুব ভালো, আপনি পরেও আরাম। তো শিপলু যদি বা এইরকম চিন্তা করেন, আপনি কিন্তু খুব আগায় যেতে পারবেন, কারণ প্রাইভেট সেক্টরে এখনো আসে না। গ্রামীণ হয়তো তার একটা ইয়েতে নেটওয়ার্কে নিয়ে নিচ্ছে ইউনিক্লোকে। তো আপনি যদি H&M এ যেহেতু হয়, এখানে আমার মনে হয় যে অ্যাক্সেস করতে পারবেন। আপনার মনে হয় আপনার ভালো একটা অ্যাক্সেস আছে। জি স্যার, একটা- আমরা কিছু কাজ একটা করতেছি শব্দে অলরেডি। করেন। হুম, কাজ শুরু করছি স্যার এগুলো নিয়ে। তাই না? মাশাআল্লাহ। জি। হলে ভালো, হ্যাঁ, হলে ভালো, অবশ্যই ভালো, ওয়েলকাম করি আমরা। হুম। তাইলে দুঃখ যাবে আর কি। আমি আমার স্টুডেন্ট লাইফ থেকে ক্যাটসে অনেকবার গেছি, কিন্তু জামা কাপড় কিনতে পাইনি। আপনার নেক্সট সাইজ কত স্যার? কিসের? মানে আপনি এমনি শার্টের সাইজ কি, কোন সাইজ শার্টের পরেন? সাইজ তো তখন ছিল আপনার কি এম পড়তাম আর কি, মিডিয়াম এম তা মানে এম হ্যাঁ, মানে পড়লেও এমনি স্যার কলার সাইজ কত? মানে কলার সাইজ কলার সাইজ এখন বোধহয় 17 বা 16 হাফ এরকম। 7। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এই জন্য ওই যারাই ওই যে আমার MBA তে কিছু টেক্সটাইলের স্টুডেন্ট ছিল আর কি, জি। বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির। তো ওইখানে অনেকদিন পড়াচ্ছি, ওদেরকে বকাবকি করতাম আর কি, যে আমরা সারা দুনিয়ার জন্য কাপড় ডিজাইন করি, তৈরি করি, আপনারাই করে দেন, আমাদের এখনো নিজস্ব একটা ব্র্যান্ড ঠিক মতো দাঁড়াইলো না, যেখানে আমরা বসে থাকতাম যে সামারে কি কাপড় আসতেছে একটু দেখি। হ্যাঁ, হুম। এরকম আমরা, বা ধরেন ইলেকট্রনিক্স এর দিক থেকে অনেক জিনিস দিক থেকে আমরা কোন প্রোডাক্ট বা কি আসতেছে, যে আমার নিজের ব্র্যান্ড বা দেশের কোনো একটা ব্র্যান্ড আমরা ওয়েট করব যে তারা কি আনতেছে, এইটা খুব ইয়ে। আবার ধরেন এই যে দেশি 10 বা এই ধরনের কোম্পানিগুলা, হ্যাঁ ঠিক আছে, আমার কাছে মনে হয় যে বৈশাখ একদিন পরবেন তারপর কাপড় শেষ। হুম। খেয়াল করছেন কিনা? মানে জি। শাড়ি বা জামা, আপনার একবার চাকরি মাত্র শুরু করছে আর কি, তো বেতন পাই আপনার এই কি জানি কে ক্রাফট আছে না, একটা কে জি ক্রাফট, জি। আপনার একটা ফটো কিনছিলাম, ফটোটা দেখতে খুব সুন্দর, বাট এই কিছুদিন পরে ধোয়া দেওয়ার পরে শেষ। মানে আপনার পারপাস যেটা আছে যে একটা ইভেন্ট আপনি জয়েন করছেন, দেন দ্যাটস অল। এইগুলা যেন না হয় আর কি। দাম নিচ্ছে ঠিকই, কিন্তু আপনার কোয়ালিটি তো পাচ্ছি না। ঠিক আছে, তারপরে আপনার ইন্টারন্যাশনাল বা গ্লোবাল মার্কেটে যেটা থাকে হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রিস্ক থাকে। যেমন আপনি যদি বাইরের মার্কেট অপারেশন করতে চান, ওই যে আমাদের দেশে যখন গার্মেন্টস গুলো আসেন, আপনারা দেখবেন যে অনেক কি জানি বলে, যেহেতু একই কোম্পানি আপনার অনেক ধরনের আপনার সাপ্লায়ারের কাজ করে, তো অটোমেটিক তাদের ডিজাইন গুলা কিন্তু কপি হয়ে যায়, কোনো না কোনো ভাবে হয়তো কপি হয়। বা আপনি যখন যাবেন একটা মার্কেটে কাজ করতে, চায়নায় গেছেন বা যে কোনো দেশে গেছেন, ধরেন চায়নায় প্রচুর আছে, মাস্টার কপি আছে, আমরা জানি কিনা। আপনি যদি ইউ মার্কেটে যান, মাস্টার কপি মানে বিভিন্ন ব্র্যান্ডের, যেমন ওয়াচ, তারপরে যে ব্যাগ, মোবাইল ফোন, ফোন। হ্যাঁ স্যার ইউই ইউতে গেলে, হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ মোবাইল ফোন তো আপনি মানে যদি বলে যে এটা আমার মাস্টার কপি, এটা চিনাই যায় না এটা কি অরিজিনাল না মাস্টার কপি ফোন। তো এই ইন্টেলেকচুয়াল আপনার প্রপার্টি আপনার লস হওয়ার একটা সুযোগ থাকে আর কি। আমাদের এখানে যেমন ইন্টেলেকচুয়াল প্রপার্টি খুব আপনার এত স্ট্রং না। ধরেন শিবরা ধরেন একটা ইয়ের ডিজাইন আনলো, এটা যে কেউ কপি করে ফেলতে পারে, শিবলু মামলা করলেও লাভ নেই, জি স্যার। তাই না? আমাদের কপিরাইট অথবা ট্রেডমার্কের প্যাটেন্ট এগুলোর তো স্যার কোনো ওইরকম আইন আছে কিন্তু এত আইন আছে কিন্তু এখনো ইমপ্লিমেন্টেশন নাই। প্রকিউরমেন্ট রিস্ক আছে, তাই না? যেমন এক্সচেঞ্জ রেট, প্রাইস, ইনপুট, এগুলো তো আমরা দেখছি। রিসিভেবল রিস্ক আছে, নাম্বার অফ কাস্টমার, ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ অফ দ্য কাস্টমার, আপনি যাদের থেকে টাকা পয়সা নিবেন তাদের থেকে টাকাটা তুলে আনতে পারবেন কিনা, এটা একটা রিস্ক থাকে। ইনভেন্টরি রিস্ক আছে, যে রেট অফ প্রোডাক্ট, ওই যে আমরা বললাম যে চায়না ইন্ডিয়ায় আপনার ওয়্যার হাউসে অনেকে খুলে বসে আছে, এখন যদি কোনো কারণে ইন্ডিয়ান ওখানে আপনার একটা রায়ট বা কোনো কিছু দেখা দেয়, আপনি হয়তো সেই মালটা আনতে পারবেন কিনা, এটাও তো একটা ডিফিকাল্টিস। ক্যাপিটাল রিস্ক থাকে, তাই না? এই সমস্যাগুলো আমরা কি করি, আমরা যখন গ্লোবাল মার্কেট থাকে তখন আমরা এই জিনিসগুলো ফেস করি। তো আপনাদের একটা তো সিক্স সিগমা করাবে, আর আপনাদের এলসির উপরে বিএসএম থেকে আবার এক্সট্রা ক্লাস হয় যে এলসি ম্যানেজমেন্টের উপরে। তো যারা এই সেক্টরে আছেন আমার মনে হয়, বা যারা এলসি ম্যানেজমেন্টের, এটা কি এই কোর্সের ভিতরেই পড়বে নাকি এক্সট্রা ক্লাস করতে হবে? এই কোর্সের ভিতরে আলাদা আপনার এক্সট্রা ক্লাস, অনেক ফ্রি ক্লাস থাকে আমাদের। যেমন আপনারা বললাম না, সিক্স সিগমার উপরে ক্লাস আছে, এলসির উপরে ক্লাস আছে, এগুলা নোটিশ দিবে আপনাদের, সবাই এগুলো করতে পারে। তো ওইটার মাধ্যমে আপনার এলসির টোটাল ইনস এন্ড আউটস, হ্যাঁ, শিপমেন্ট টিপমেন্ট, এই জিনিসগুলো শেখানো হয় আর কি। এটার জন্য আলাদা কোনো ফি নেই। তারপরে ট্যাক্সেশনের উপরে ক্লাস হয়, আপনারা তো পাইছেন ট্যাক্সের ক্লাসটা, তাই না? না স্যার পাইনি। স্যার পাইনি। ট্যাক্সেশনের উপরে তো 2টা ক্লাস গেল আমার মনে হয় গত কিছুদিন আগে। স্যার ট্যাক্সের ক্লাস একটা পেয়েছিলাম। হ্যাঁ, এটা কি শিখে গেছে কিছু? অনেকটাই স্যার। কিভাবে স্যার এই আমাদের ক্লাস শুরু হওয়ার পর তো আমি একটা ক্লাস মিস করিনি, আমাদের ক্লাস কি আমাদের ক্লাস শুরু হওয়ার আগে একটা ক্লাস হয়েছিল, 8 তারিখে হয়েছিল, ক্লাসটা 8 তারিখে হয়েছিল। আমাদের তো শুরু হয়েছে আপনার আর পরে 8 তারিখের আগেই ক্লাসটা হয়েছিল। তাছাড়া ভিডিওগুলো তো আছে। তবে স্যার ট্যাক্সের ক্লাসটার রেকর্ডটা পাইলে ভালো হতো। ভালো হতো না? জি স্যার, প্র্যাকটিস করা যেত। আচ্ছা, এগুলো ফ্রি ক্লাস থাকে। স্যার একটা বিষয়, আমি লগ হাবের কাজ করতে পারছি না, আমি মাইক্রোসফটে অ্যাক্সেস করতে পারছি অফিসে স্যার। মাইক্রোসফটে অফিসে স্যার অ্যাক্সেস করতে পারছি না। আচ্ছা, আপনার সফটওয়্যারটা কি কোম্পানি থেকে দেওয়া? না স্যার, না, বাসায় এক্সেলে বা অফিস 365 এ অ্যাক্সেস করে কাজ করতেছিলাম। ফার্স্টে হচ্ছে, বাট লাস্ট ক্লাস দুটো করতে পারে, ওই কাজগুলো করতে পারে। অফিসে করতে পারেন না কেন? অনলাইনে সমস্যা? জি স্যার, আমার মেইলটা নিচ্ছে না কেন? না স্যার, এটা আমার একটা প্রবলেম হয়েছিল, সেটা হচ্ছে যে আপনার ভাই আপনি কোন ব্রাউজারটা ইউজ করেন? ক্রোম, গুগল ক্রোম। আপনি কি ওই যে ক্রোম দিয়ে করলেই সমস্যাটা হয়? কারণ আমিও প্রথম ওই যে ম্যাপ গুলো করতে পারছিলাম না, বারবারই দেখা, মানে আমাকে ফায়ারফক্স ইউজ করব। ফায়ারফক্স এইচ দিয়ে করেন, এইচ। না ফায়ারফক্স না, আপনি এমনি ওই যে ইন্টারনেট এক্সপ্লোরার যেটা, ওই হ্যাঁ এইচ দিয়ে করেন, তাহলে হবে আপনার, মানে উইন্ডোজের সাথে যেটা আসে সেটা দিয়ে করলে আপনি দেখবেন যে আপনার কাজ করতে পারছেন। জি, বুঝতে পেরেছি। মজার ব্যাপার হচ্ছে এজ হচ্ছে এখন ক্রোম, মানে ফাউন্ডেশন হচ্ছে ক্রোমের। আচ্ছা, তাহলে আমরা এইগুলো মিটিগেশন করব কিভাবে? যেমন ইনক্রিজ ক্যাপাসিটি, আমাদের ক্যাপাসিটি বাড়াইতে পারি। এখন ক্যাপাসিটি নানান ভাবে, আমার ফ্যাসিলিটি বাড়াইতে পারি, ডিসেন্ট্রালাইজ করতে পারি আমাদের ক্যাপাসিটি। যেমন লাস্ট ক্লাসে আমরা কথা বলছিলাম যে ইন্ডিয়া থেকে ফার্মাসিউটিক্যাল গুডস ইম্পোর্টের ব্যাপারে, আমরা বলছি যে আপনি ডিসেন্ট্রালাইজ করেন, তাহলে আপনি এখান থেকে ক্যাপাসিটি যদি কোনো একটা ফ্যাক্টরিতে ড্রপও হয় বা কোনো ধরনের পলিটিক্যাল আনরেস্ট, আপনি সেটা ম্যানেজ করতে পারবেন।
তাহলে এখান থেকে আমরা এটা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টেশন দেখতে পাই। গেট রিডান্ডেন্ট সাপ্লায়ার, মানে আপনি সিঙ্গেল সোর্সিং করবেন না, কয়েকটা সোর্সিং এ আপনার কি যেন থাকে, অ্যাক্সেস থাকে। ইনক্রিজ রেসপন্সিভনেস, স্পেশালি যেগুলো হচ্ছে শর্ট লাইফ সাইকেল প্রোডাক্টস, হ্যাঁ, যে অতদিন আপনার টেকনোলজির গুডস যেগুলো আছে আপনার প্রতি বছর আপনি নতুন নতুন মডেল আনতে হয়, সেইগুলোর ক্ষেত্রে আপনি রেসপন্সিভনেসটা বাড়ানোর চেষ্টা করবেন। ইনক্রিজ ইনভেন্টরি, যদি ইনভেন্টরি বাড়ান তাহলে মার্কেটে আপস অ্যান্ড ডাউনস হোক, শিপমেন্টের সমস্যা হোক, যেহেতু আপনার ইনভেন্টরি অ্যাভেলেবল মালামাল থাকবে তো আপনার এই সমস্যাটা হওয়ার কথা। ফ্লেক্সিবিলিটি বাড়াইতে পারি। পুল আর এগ্রিগেট ডিমান্ড, এই যে লাস্ট ক্লাসে আমি একটা আপনাদের কথা বলছিলাম যে কয়েকটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি যারা লিডিং আছে তারা কি করতে পারে, এরকম একটা ওয়্যার হাউস খুলে ফেললে যারা যেসব প্রোডাক্ট তাদের রেগুলার লাগে সেই ওয়্যার হাউস থেকে তারা নিতেই পারে, এবং দে মাইট গেট হেল্প ফ্রম গভর্নমেন্ট অ্যাজ ওয়েল। গভর্নমেন্টকে যদি এইভাবে বলে যে আমাদের এরকম একটা ওয়্যার হাউস লাগবে, আমরা কোনো একটা যেতে আপনার শিল্প অঞ্চল চাই, তাহলে আমার মনে হয় যে গভর্নমেন্টও এটাতে রাজি হবে, যে একটা প্রেডিক্টেবল মানে একটা স্মুথ তাদের র মেটেরিয়াল সোর্সিং এর একটা অপশন হবে। এখানে হয়তো অনেকেই বিজনেস করতে পারেন, যেমন আপনি লোকাল যারা ছোটখাটো আপনার সাপ্লায়ার আছে তারাও সেই ওয়্যার হাউস হয়তো মালামাল দিতে পারে, সমস্যা কোনো। তারপরে ইনসিড সোর্স ক্যাপাবিলিটি আপনি বাড়ান, যে এটা সাধারণত ইয়েদের সাথে কাজ করতে হয়, আপনার সাপ্লায়ারের সাথে কাজ করতে হয়, যেমন ক্যাপাবিলিটি ফর লো ভলিউম কমোডিটি প্রোডাক্ট, সেন্ট্রালাইজ হাই ক্যাপাবিলিটি ইন ফ্লেক্সিবল পসিবল করে আমরা কি করি, সোর্স ক্যাপাবিলিটি আমরা বাড়াইতে পারি। আরেকটা কয়েকটা টেকনিক আছে আমরা সাধারণত অ্যাপ্লাই করি গ্লোবাল মার্কেটে বা আমাদের সাপ্লাই চেইন রিস্কগুলো বা ডিস্টরশন কমানোর জন্য। এক নাম্বার হচ্ছে নতুন প্রোডাক্ট ফ্লেক্সিবল, নিউ প্রোডাক্ট ফ্লেক্সিবিলিটি। সাধারণত আপনার এটা করার জন্য আমাদের দেখা ধরেন আপনি 10টা লাইন আছে, আপনি 2টা লাইন আপনার স্পেশালাইজ করে রাখলেন যে এটা ইয়ের জন্য, নতুন প্রোডাক্টের জন্য। তো সেই ক্ষেত্রে অনেক সময় আমরা নিউ প্রোডাক্ট ফ্লেক্সিবিলিটির মাধ্যমে আমরা কি করি, নতুন প্রোডাক্ট দ্রুত মার্কেটে আনতে পারি, যেটা যারা করে থাকে। মিক্স ফ্লেক্সিবিলিটি থাকে। আরেকটা হচ্ছে ভলিউম ফ্লেক্সিবিলিটি, যে কমায় বাড়ায় প্রোডাক্ট ডিমান্ড যখন যেমন থাকে সেই পরিমাণ আমি আমার প্রোডাকশন রেটও কমাইতে পারি, বাড়াইতে পারি, সেটা আমরা করতে পারি। আরেকটা হচ্ছে আমার চেইনিং। চেইনিংটা কি, যে আপনার নেটওয়ার্কটা এমনভাবে ডিজাইন করা যে যে কোনো ফ্যাসিলিটি থেকে যে কোনো জায়গায় যেন আমি কি করতে পারি, আমার ডিস্ট্রিবিউশনগুলো করতে পারি। তো ম্যাথমেটিক্যালি দেখা গেছে যে আমার সব ফ্যাসিলিটি থেকে সব জায়গায় আমার ডিস্ট্রিবিউশনের ক্যাপাসিটি না থাকলেও চলে, বাট অ্যাটলিস্ট আমি যদি দুটা ডেস্টিনেশনে একটা ফ্যাসিলিটিকে মেনটেন করতে পারি, তাইলেও আমার কি হয় যে আপনার ওই যে টোটাল যে ফুল ফ্লেক্সিবল নেটওয়ার্ক যেটা আছে, যেমন এইটার বেনিফিটটা আমি এখান থেকেও পাইতে পারি। আচ্ছা, তাহলে এইটা কখন আমাকে সুবিধা দেবে, দেখেন এটা লেখা আছে ফ্লেক্সিবিলিটি এন্ড চেইনিং আর ইফেক্টিভ অন ডিলিং উইথ ডিমান্ড ফ্লাকচুয়েশনটা যদি থাকে মার্কেটে, বাট লেস ইফেক্টিভ যখন আপনার ডিসরাপশন না থাকবে তখন আপনার এই চেইনিং এর দরকার নেই। ঠিক আছে, তো এখন তো আমাদের একটা ডিসরাপশনের ব্যাপার স্যাপার আছে, তো আমরা যখন যেখান থেকে সোর্স করি অল্টারনেটিভ কোনো ওয়েতে যদি আমরা এই ডিস্ট্রিবিউশনটা করে রাখতে পারি, তাহলে আমার জন্য কি হয়, এই ডিসরাপশনগুলো আমি ইজিলি হ্যান্ডেল করতে পারি। এরপরে আমরা কিছু ক্যাশ অ্যানালিসিস দেখাই। লজিস্টিক্স এক্সাম্পল, এই জিনিসটা আমরা তাহলে নেক্সট ক্লাসে একটু দেখার চেষ্টা করব। ঠিক আছে, এনপিভি আর ডিসিশন ট্রি কিভাবে তৈরি করতে হয়। এই চ্যাপ্টার নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে। কারো কি কোনো কোয়েশ্চেন আছে আজকে 2টা চ্যাপ্টারের উপরে যেটা কাজ করলাম? স্যার আজকের ক্লাসের রেকর্ডেড
টা একটু আমাদের গ্রুপে শেয়ার করা যায়? কারণ আমি একদম প্রথম দিকে আমার একটা মিটিং ছিল, আমি বাসায় ফিরতে ফিরতে দেরি হয়ে গেছে, আমি পুরো জিনিসটা মানে শুনেছি কিন্তু ফলো করতে পারিনি, আমি ড্রাইভ করতেছিলাম স্যার। হ্যাঁ, এটা দিয়ে দিবে মনে হয়, মনির দিয়ে দিবে ইনশাআল্লাহ। কারো কি কোনো কোয়েশ্চেন আছে? সলভার নিয়ে কি স্যার আমরা সামনে আরো প্র্যাকটিক্যাল কিছু প্র্যাকটিস করব তো নাকি? চ্যাপ্টার ওয়াইজ আমি একটা যে প্রবলেমগুলো আমাদের সামনে থাকবে ওইগুলো আমি আপনাদের একটা একটা করে সলভ করে দেখাবো। হ্যাঁ, যেমন আজকে আপনার বেসিকটাও দেখাইলাম, তাতে আপনাদের চ্যাপ্টার গুলো তো একটু অ্যাডভান্স, ওরা ধরে নেয় যে আপনি ইউ অলরেডি নো দিস থিংস, তো দুইটাই আমি দেখাই দিই আর কি। ঠিক আছে, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আসলে মানে আমি যেটা জানতে চাচ্ছিলাম যে আমাদের যে পিজিডি এন্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট যে কোর্সটা, এটা প্রিপারেশনটা স্যার আসলে আমরা কিভাবে নিব এবং আমাদের এটার কারিকুলামটা স্যার আসলে ডিটেলস এখনো জানি না আর কি। এটা কি আমাদের কোনো পরীক্ষা দিতে হবে নাকি একটু গাইড দিতেন? আচ্ছা, এইটা আমার মনে হয় মনির আপনাদের ক্লিয়ার করবে আর কি। হ্যাঁ, আর কার কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, আগামী সপ্তাহে তাহলে দেখা হচ্ছে। হ্যাঁ, আল্লাহ হাফেজ। খোদা হাফেজ স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।